হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো টার্গেট আরআরসি গ্রুপ ডির জন্য আমরা কিন্তু অলরেডি 50টা নিউমেরিক্যালস তোমাদের করিয়ে শেষ করে দিয়েছি। আরও 50টা নিউমেরিক্যালস আমরা তোমাদের করাবো, তবে আজকে তোমাদের 30টা করাচ্ছি, ঠিক আছে? টোটাল 100 আছে আরও, তো 30টা করাচ্ছি এবং নেক্সট দিন আমি তোমাদের চেষ্টা করবো যে বাকি যেগুলো আছে তো ওটা 30 প্লাস 70টা বাকি থাকে সেগুলো তোমাদের টোটাল একটা ভিডিওতে করার ভেবেছিলাম। একটা ভিডিওতেই করে দেবো, কিন্তু নেটওয়ার্ক ইস্যু আছে এবং অত বড় ভিডিও আপলোড হতে সমস্যা হচ্ছে, জানি না কেন, ভোটের কারণে হতে পারে, তো সামথিং এই কোনো কারণে হতে পারে, যাই হোক। তো আমরা কি করছি এখানে, তোমাদের প্রথম 30টা করাচ্ছি, তারপর বাকি 70টা তোমাদের আরেকটা ভিডিওতে করিয়ে দেবো। তাহলে আগে 50টা হয়েছে, আজকে 30টা দিচ্ছি, 50 প্লাস 30 মানে 80টা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আরও 70টা আছে, মানে 150 তোমাদের টোটাল কিন্তু করানো হলো, ঠিক আছে? এগুলোকে ভালো করে দেখে যাও। প্লাস আরও আমি অনেক, এই যে ভিডিওটা যে প্লেলিস্টে অ্যাড করছি সেই প্লেলিস্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে ফিজিক্সের নিউমেরিক্যালস। ওখানে দেখবে আরও অনেক ভিডিও আছে, মোটামুটি 500-600 নিউমেরিক্যালস তোমাদের করানো আছে, ঠিক আছে? করে যাও, এতে হয়ে যাবে। কি বলছে দেখো, একটি বলকে বহুতল বাড়ির ছাদ থেকে নিচে ফেলা হলো। যখন আমি কোনো কথা বলবো চিন্তা করবে, যাদের করার ইচ্ছা করছে তারা করে নিতে পারো, ঠিক আছে? ধরো একটা বাড়ি আছে, আমি একটু এঁকে দেখাই তোমাদের এটা, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এই একটা বাড়ি আছে, বহুতল বাড়ি, ঠিক আছে? এই একটা বাড়ি আছে, এই বাড়ির ছাদ থেকে একটা বলকে ফেলা হচ্ছে, ঠিক আছে? এই বাড়িটার ছাদ থেকে ধরো একটা নীল বল আছে, একটু আস্তে আস্তে করি তোমাদের সুবিধা হবে। এই বলটাকে কি করা হচ্ছে, এখানে ড্রপ করানো হচ্ছে, ফেলা হচ্ছে, তাহলে এটা নিচে এসে পড়লো এখানে। এবার বলছে যে যখন ড্রপ করানো হচ্ছে, ঠিক আছে, সেটা 10তম তলা, দেখো যে গতিবেগে ড্রপ করা হচ্ছে সেটা দেওয়া নেই, তার মানে আমরা এখানে u=0 বলতে পারি। এবার তোমরা বলবে স্যার এখানে একটা গতিবেগ দেওয়া রয়েছে যে এটা 10তম তলার ছাদ যখন সে অতিক্রম করছে, সাপোজ ধরো এটাও বলে দিই, সাপোজ ধরো এইখানে আমার 10তম তলা আছে, এই জায়গায় আমার 10তম তলা রয়েছে এই জায়গায়, তাহলে এইটা আমার 10তম তলার ছাদ। এবং এই ছাদটা যখন ও অতিক্রম করছে তখন ওর যা গতিবেগ সেটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝবে, প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তখন ওর গতিবেগ কত, 10 মিটার পার সেকেন্ড। তার মানে 10তম তলার ছাদ যদি এটা হয়, ভালো করে বুঝবে, 10তম তলার ছাদ যদি এটা হয়, 10তম তলার মেঝে না কিন্তু ছাদ, তার মানে নিচে আমার 10খানা তলা আছে অলরেডি। এই নিচে এই যে আমি দাগটা দিলাম, এখানে আমাদের 10টা তলা অলরেডি আছে আমাদের। এটা ঠিক কি না ভুল তুমি বলবে, এটা ঠিক নির্ঘাত। নিচে আমাদের 10টা তলা অলরেডি আছে, ওপরে কতগুলো তলা আছে সেইটাই আমাদের দেখার ব্যাপার। ওপরে আমাদের কতগুলো তলা আছে সেটা আমাদের দেখার ব্যাপার, ঠিক আছে? আর বলেছে প্রত্যেকটা তলার উচ্চতা আমাদের বলে দিচ্ছে 2.5, তাহলে বহুতল বাড়িতে কতগুলো তলা আছে। নিচে আমাদের 10টা তলা আছে, ওকে গুড, কিন্তু ওপরে কতগুলো তলা আছে এইটা আমরা এখনও কাউন্ট করতে পারিনি, তাহলে 10-এর সঙ্গে সেটা যোগ করে দিলে অতগুলো তলা আছে এই বাড়িতে পেয়ে যাবো। এর জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে v² - u² = 2as। আজকে দেখবে এই ফর্মুলাটা আমরা কতবার কত জায়গায় ব্যবহার করি, অনেক জায়গায় এটাকে ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, ভি এর ভ্যালু এটা কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এখান থেকে এখানে যখন পড়ছে এইটা হয়ে দাঁড়াচ্ছে পরের গতিবেগ, আর যে গতিবেগে ফেলা হচ্ছে সেটা এখানে গিভেন নেই, তার মানে ইউ আমাদের 0, ভি আমাদের 10 হয়ে গেল। তার মানে আমরা এখানে কী করছি, 10² - 0² = আমরা কী লিখছি, 2 × a। কত আমাদের a, দেখো আমরা দেখতে পাচ্ছি উপর নিচে আমাদের হচ্ছে a, মানে আমাদের এখানে g, বেসিক্যালি এখানে 2as ফর্মুলা হলো আমরা এটাকে g নেবো, আর g আমরা এখানে বাই ডিফল্ট আমরা কী ধরে নেবো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেবো, ঠিক আছে? g আমাদের কী ধরে নেবো, আমরা ধরে নেবো 10। আচ্ছা লিখছি না, আমি এখানে নিচেই করে দিচ্ছি, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে 10 হলো। আর g যেহেতু নিচে পড়ছে ফলে g আমাদের পাশেই থাকবে, ইন্টু s, এই এসই হচ্ছে আমাদের ডিস্ট্যান্স। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 100 হচ্ছে, আর ওদিকে থাকছে আমাদের 20s, ঠিক আছে? কাটাকুটি যদি করো এটা আর এটা, আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 5, ঠিক আছে? 5 মিটার। অ্যাকচুয়ালি এই গতিবেগটা কিসে আছে, 5 মিটার। এখন তুমি বলো এখান থেকে এইটুকুর যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে আমাদের 5 মিটার, 5টা তলা নয় কিন্তু 5 মিটারের ডিস্ট্যান্স। এখন প্রত্যেকটা তলার উচ্চতা যদি 2.5 করে হয়, তাহলে 5 মিটার মানে হচ্ছে 5/2.5। একটা তলা যদি 2.5 করে হয় তাহলে 5/2.5 মানে 2টো তলা ওপরে আছে, মানে এখান থেকে এইটুকুতে কটা তলা আছে, 2টো তলা আছে, 2টো। তাহলে টোটাল কত হলো, 10 আর 2, ঠিক আছে? টোটাল কত হলো দেখো, নিচে আছে তোমাদের 10 আর ওপরে আছে তোমাদের 2, তার মানে টোটাল 10 + 2 মানে 12টা তলা আছে। অ্যান্সার বেরিয়ে গেল, এতগুলো তলা।
অর্থাৎ এটা কতলা বাড়ি? 12 তলা বাড়ি। ক্লিয়ার হয়েছে? একটা বহুতল বাড়িটার যে তলা হবে সেটা কত তলা হবে? 12 তলা হবে। পরিষ্কার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা ভালো প্রশ্ন ছিল। দেখো কি বলছে, বলছে প্রতি সেকেন্ডে 20 মিটার গতিসম্পন্ন একটা বলকে তুমি ওপর দিকে ছুড়ে দিচ্ছ, তাহলে মাটিতে পড়তে একটি কত সময় নেবে? খুব মানে সোজা একটা ফর্মুলা, সেটা আমরা জানি, ইউ প্লাস জিটি, এটা আমরা ইউজ করি। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যেখানে তোমাদের বলেছে দেখো যে মাটিতে পড়তে কত সময় নেবে, মানে যে ডিস্ট্যান্সে ওপরে যাবে সেম ডিস্ট্যান্সে নিচে আসবে। তা আমরা যদি একটাই ডিস্ট্যান্স মাপি তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। ওপরে সে যতটা দূরত্ব যাচ্ছে, ধরো এ মিটার ওপরে গেছে, তাহলে এ মিটারই নিচে নামবে। এবারে এ মিটার ওপরে উঠতে তার কত সময় নিচ্ছে, সেইটাই সে নিচে নামার জন্য সময় নেবে। ক্লিয়ার হয়েছে? তা আমরা ধরে নিই যে এ মিটার সে ওপরে গেছে, এ মিটার সে ওপরে গেছে, আর এ মিটার ওপরে গেলে যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে তখন ভি তো আমার 0 হয়ে যাবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে যে কোনো বস্তুর গতিবেগ 0 হয়ে যায়। ওকে, তো ভি ইকুয়াল টু 0। ইউ আমাদের কত বলেছে? বলে দিয়েছে প্রতি সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ডে তাকে উপরে ছোড়া হচ্ছে, তাহলে 20 প্লাস জি। জি দেখো, জি আমাদের এখানে নেগেটিভ হবে। জি নেগেটিভ কেন জি নেগেটিভ? কারণ আমরা ওপরে কতটা যাচ্ছে, ওপরে যাচ্ছে, জি তো নিচের দিকে কাজ করে, তাই -10 নেবো আমরা ওই জন্য জি। এখানে আমরা কি নিচ্ছি? -10। আর টাইম আমাদের এখানে ইনটু আছে, টি ফর টাইম। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এই 20 এদিকে গেলে -20 হয়ে যাচ্ছে, আর এখানে অলরেডি -10 ইন্টু টি আছে। ঠিক আছে, তো এটা কেটে যাচ্ছে এবং সিম্পলি এটাও কাটছে। আমরা এখান থেকে কী পাচ্ছি? টি এর ভ্যালু আমরা কী পাচ্ছি? 2 পাচ্ছি, অর্থাৎ 2 সেকেন্ড উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো এক লমে উত্তর চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমার অ্যান্সার কী পেয়ে যাচ্ছি? 2 সেকেন্ড। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা যেখান থেকে আসে সেটাও একটু বলে দিই। এই ফর্মুলাটার যে মাদার ফর্মুলা, ঠিক আছে, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু হচ্ছে তোমাদের ত্বরণ। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এখানে ত্বরণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে ত্বরণ, এই জায়গায় ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমরা জি নেব। অ্যাকচুয়ালি এখানে এ নেওয়া হয়, ত্বরণকে নর্মালি এ লেখা হয়। ঠিক আছে, ত্বরণকে নর্মালি কী লেখা হয়? এ। কিন্তু আমরা এখানে কী নিচ্ছি? আমরা এখানে জি নিচ্ছি। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্টটায় যাব। দেখো নর্মালি 3টে ফর্মুলা আছে, আমি একটু বলে দিই। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে যেখানে এ বসাচ্ছ সেখানে সেখানে তুমি জি বসাতে পারো। ঠিক আছে, যখন ওপর নিচে হবে তখন আমরা জি ইউজ করি। মনে রাখবে যখন আপ ডাউন হবে, যখন আপ ডাউন উঠবে তখন আমাদের এ জিতে পরিণত হবে। জি এর ভ্যালু একদম স্ট্যান্ড বাই, জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা জি মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে। এর ভ্যালুটা গিভেন থাকে। ঠিক আছে, আর যখন আমরা গাড়িতে যেমন চলি, যেমন গাড়ি এরকম যায় বা সাইকেল যায়, তখন কিন্তু আমরা এটা এই নিই এবং সেটা গিভেন থাকে। যেমন এখানে গিভেন আছে যে ত্বরণে, স্থির ত্বরণে 5 সেকেন্ডে 10 মিটার, না ত্বরণ গিভেন নেই, বলছে স্থির ত্বরণ। ওকে, আচ্ছা, আরেকটা হয় আমাদের ফর্মুলা এস ইকুয়াল টু আমাদের কী হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা ফর্মুলা হয় আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা হয়। এতগুলো ফর্মুলা আমাদের হয়। ওকে, এবার একটা জিনিস ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে, এই অঙ্কটাতে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বোঝার দরকার। আমি এই কারণে তোমাদের 3টে ফর্মুলা এখানে লিখে দেখাচ্ছি। এই অঙ্কটাতে আমি কোন ফর্মুলাটাকে ইউজ করব। দেখো তুমি দেখতে পাচ্ছ যে প্রথমটায় আমাদের ভি ইউ এবং এটি রয়েছে, কিন্তু কোনো ডিস্ট্যান্স কি দেওয়া আছে? এখানে তো বলেছে যে গাড়িটার ত্বরণ বার করতে বলা আছে। ভালো করে বোঝো, এখানে কী বার করতে বলা আছে? গাড়িটার ত্বরণ কত। ওকে, গাড়িটার ত্বরণ কত বার করতে বলা আছে। আর দেওয়া আছে কি আমাদের? দেখো দূরত্বে দেওয়া রয়েছে, মানে এস দেওয়া রয়েছে। ভালো করে বোঝো, এখানে আমাদের কী কী গিভেন আছে সেটাও লিখি। আমাদের দেওয়া আছে টাইম, টি ফর টাইম, যেটা 5 সেকেন্ড বলা আছে, 5s বলে লিখছি। আচ্ছা চলো 5ই বলে লিখে দিই, কিছু লিখছি না। আর আমাদের এস মানে অ্যাকচুয়ালি ডিস্ট্যান্স, সরণ, সেটা আমাদের কত বলা আছে? 100 মিটার বলা আছে, 100 মিটার বলা আছে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট আমাদের দেওয়া আছে, মানে এই দুটো পয়েন্ট ইউজ করলে যে সূত্রটা কাজ করবে সেটা আমরা ব্যবহার করবো। আমরা খুব চটজলদি দেখতে পাচ্ছি আমরা এই সূত্রটা আমরা ইউজ করতেই পারি, কারণ এখানে এস ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো এস এর ভ্যালু আমাদের গিভেন আছে, বাকিটুকু আমরা পুট করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেল আমি কি বলতে চাইলাম? চলো, আচ্ছা তোমরা বলবে স্যার এখানে তো ইউ গিভেন নেই। আছে তো, স্থির অবস্থা থেকে বলেছে, মানে ইউ এখানে 0,
স্থির অবস্থা মানে কি, যখন প্রাথমিক গতিবেগ নেই মানে ইউ আমার এখানে জিরো, তাহলে আমি এখানে কোন ফর্মুলাটাকে ইউজ করছি, আমি এখানে যদি এখানে বলে দিই, জাস্ট মিনিট, আমি এখানে দিই 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আমি এখানে 2 নম্বর ফর্মুলাটাকে ইউজ করছি। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করবো, এই ফর্মুলাটাকে ইউজ করবো। ওকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা এ ইকুয়াল টু জি ধরছি না কেন, এর কারণ গাড়ি বলেছে, গাড়ি তো রাস্তার উপর দিয়ে হাঁটে, গাড়ি তো থরি না উপর নিচে করে, গাড়ি রাস্তার উপর দিয়ে যায়, সুতরাং আনুভূমিক দূরত্ব আমরা একে এই নেবো। ঠিক আছে, এস আমাদের কত, আমাদের বলেছে 100, এস মানে অ্যাকচুয়ালি ডিস্ট্যান্স, ইউটি কত আমাদের 0 হয়ে যাবে কারণ ইউ এর ভ্যালু আমাদের 0, ইন্টু হাফ, এ কত আমাদের বলা নেই, যেটা বার করতে হবে, এ মানে ত্বরণ আমাদের, টি স্কোয়ার কত আমাদের 5 তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 100, এটা আমাদের হাফ, এ বার করতে হবে, এটা আমাদের 25। ঠিক আছে, 25 ইন্টু 4, 25 ইন্টু 100 মানে 4, তার মানে আমাদের এর যে ভ্যালু বেরোচ্ছে, এখান থেকে আমরা এর ভ্যালু কাউন্ট করতে পারছি, এখানে আমাদের এর যে ভ্যালু বেরোচ্ছে সেটা আমাদের কী ভ্যালু বেরোচ্ছে, সেটা আমাদের বেরোচ্ছে 8, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব, বুঝতে হবে যে কোন অঙ্কে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 4 সেমি এবং গতিবেগ এত হলে সেটির কম্পাঙ্ক কত? ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বিগত বছরে প্রচুর পড়েছে। ঠিক আছে, আমরা জানি যে গতিবেগ, আমরা কি জানি যে গতিবেগ ইকুয়াল টু হলো আমাদের কম্পাঙ্ক, কালিটা বড্ড সরু নিয়ে ফেলেছি, ইন্টু তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, কম্পাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বলে লিখছি আমি, জাস্ট কম্পাঙ্ক ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ এখানে কত দেওয়া রয়েছে, 600 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, কম্পাঙ্ক আমাদের তো বার করতে হবে, কিন্তু দৈর্ঘ্য দেখো সেমিতে দেওয়া আছে, তো সেমি থেকে আমরা কী করবো, এটাকেও মিটারে নিয়ে যাব, কনভার্ট করে দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের চলে আসছে 600, আর এটা যদি এদিকে যায় ওপরে আমাদের 1000, নিচে আমাদের 4, ইকুয়াল টু আমাদের কম্পাঙ্ক। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 4 15 60, ঠিক আছে 0, তার মানে আমাদের অ্যান্সার এখানে আসছে, জাস্ট মিনিট, আমাদের অ্যান্সার এখানে আসছে 15000 এত হার্টস, কারণ কম্পাঙ্ক আমাদের হার্টসে হয়, এত উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কফার কম্পাঙ্ক। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। দেখো কত ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। শুধু এই ফর্মুলাটাই, যে ফার্স্ট যে আমি লাইনটা লিখেছি, এই লাইনটাকে তোমাকে মনে রাখতে হবে যে গতিবেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু দৈর্ঘ্য। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন দেখো, এগুলো রিভিশন কোশ্চেন্স এবং এগুলো রেলওয়ে গ্রুপে পড়া প্রশ্ন। 200 ভোল্টের একটি ইলেকট্রিক যন্ত্রাংশের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে যদি প্রতিরোধ 50 ওহম হয়? আমরা জানি ভি বাই আই ইকুয়াল টু আমাদের আর, এই ফর্মুলাটাও লাস্টের দিকে অনেকবার ইউজ হবে কিন্তু অন্যভাবে। ঠিক আছে, দেখো এইগুলো সোজা প্রশ্ন, লাস্টের দিকে 15 দাগের পর থেকে কঠিন প্রশ্ন পাবে। ভি ইকুয়াল টু আমাদের 200, আই আমাদের মনে হয় বার করতে বলেছে, ইয়েস, আর আর আমাদের কত দেওয়া হয়েছে 50। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে 4, তো আইয়ের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের হবে 4। ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভি বাই আই ইকুয়াল টু আর, এটা করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এর একটা শর্টকাট বলে দিই প্রথমে, 7 দাগ পরের প্রশ্ন। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল 1/6 F হলে, 1/6 F মানে কি, যা ছিল তার 1/6 হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে যেটা লেখা রয়েছে, ঠিক আছে, এখানে যেটা লেখা রয়েছে এইটার কথা বলছি, 1/6 F। এটার মানে কি, এটার মানে হচ্ছে আগে আকর্ষণ বল যদি F হয়, এখন আকর্ষণ বল হয়ে গেছে তার 1/6। ঠিক আছে, তার আকর্ষণ বল কী হয়ে গেছে 1/6, মানে 1/16, অর্থাৎ 1/16 ঠিক আছে, যখন এরকম থাকবে তখন কি করবে, এই নিচে যেটা দেওয়া আছে, ঠিক আছে, তার স্কোয়ার রুট করে দেবে, মানে 4, এটা হয়ে যাবে দূরত্বের গুণ, অর্থাৎ আগে যা দূরত্ব ছিল এখন দূরত্ব হয়ে যাবে তার এত গুণ। ওকে, এটা হচ্ছে শর্টকাট। এখন এইটাকে আমরা নর্মালিও অ্যাপ্লাই করতে পারি, এখানে অ্যান্সার তোমার হবে 4 গুণ। ঠিক আছে, আকর্ষণ বল যা হয়ে যাবে, আকর্ষণ বল যা হয়ে যাবে তার স্কোয়ার রুট করলে তার নিচে যেটা থাকবে সেটাকে স্কোয়ার রুট করে দিলে আমরা পাবো দূরত্বের 4 গুণ, তার 4 গুণ পাবো। ক্লিয়ার হচ্ছে? ধরো সাপোজ এটা 1/9 থাকতো, যদি এটা 1/9 থাকতো, 1/9 F, তো কী করতাম, এই 9-এর আমরা স্কোয়ার রুট করতাম, কত পেতাম 3,
তাহলে তখন দূরত্ব হয়ে যেত 3 গুণ। মানে আকর্ষণ বল যত কমবে দূরত্ব কি হবে, তার স্কোয়ার রুটে বাড়বে। ঠিক আছে, আকর্ষণ বল যত কমবে দূরত্ব কী হবে, তার স্কোয়ার রুটে বাড়বে। এটা গেল আমাদের শর্টকাট। এবার লং কাট আমরা কী করে করব, এখানে যে ফর্মুলা ইউজ হয় সেটা বলে দিই। এখানে যে ফর্মুলা ইউজ হয় সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি m1 ইন্টু m2 বাই তোমাদের ডি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ারের যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে জি m1 m2 বাই আমাদের এফ। ঠিক আছে, এবার স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে এখানে কি হবে, এখানে একটা রুট আমাদের ইউজ হবে। এটাই হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। ডি মানে হচ্ছে এখানে ডিস্টেন্স। ওই যে বলেছে দূরত্ব, যে দূরত্ব বলেছে এই দূরত্ব হচ্ছে আমাদের ডি, ডি ফর দূরত্ব। ঠিক আছে, এবার আগে তাহলে দূরত্ব কী ছিল, আমার এইটা ছিল। এখন দূরত্ব কী হয়ে গেছে, এখন বলেছে দেখো, এখন বলেছে যে এফ এর 1/16 হয়ে গেছে। তাহলে এখন দূরত্ব কী হবে, ফর্মুলা তো সে একই থাকবে, জি তো মান চেঞ্জ হয় না, মাসও তো মান চেঞ্জ হবে না, মাস তো সেম হয়। ঠিক আছে, এখন এখানে দেখো ডি স্কোয়ারের মান কী হয়ে যাচ্ছে, ডি স্কোয়ার ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে এখানে 16 ওদিকে গেলে রাইট সাইডে গেলে উপরে চলে যাবে, তাহলে 16 জি m1 m2। ঠিক আছে, m1 m2 বাই এফ। এখন যদি আমি এখানে স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কী হবে, এখানে আমার একটা রুট পড়বে। ঠিক আছে, এই আমার ভ্যালু দাঁড়াবে। এবার এর থেকে আমি যদি রুটটাকে যদি বাইরে আনি, 16 বাইরে এলে রুট হয়ে যাবে 4। ঠিক আছে, কিন্তু বাকি পার্টটার কোনো রুট হয় না, তো জি m1 m2 m1 m2 বাই তোমাদের এফ, এই পার্টটা ভেতরে থেকে যাবে। এখন দেখো এই যে পার্টটা, কোন পার্টটা, কোন পার্টটা, এই যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্ট সেম। শুধুমাত্র এখানে একটা 4 গুণ আছে, অর্থাৎ আগে যে ডিস্ট্যান্স ছিল এখন কি হয়ে গেছে, তার 4 গুণ হয়ে গেছে। এই জন্য অ্যান্সার এখানে হবে কি 4 গুণ। ক্লিয়ার হয়েছে? দেখো আমি তোমাদের নর্মাল অঙ্কটা করেও দেখালাম। ঠিক আছে, নর্মাল যে অঙ্ক সেটাও করে দেখালাম, আর শর্টকাটটাও বলে দিলাম, দুটোই খেয়াল রাখতে পারো। চলো নেক্সট আমরা 8 দেখে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কম্পনশীল একটি বৈদ্যুতিক ঘন্টার সময় অন্তরাল এত হলে ঘন্টাটির কম্পাঙ্ক কত? ঠিক আছে, আমরা জানি যে পর্যায়কাল, ঠিক আছে, পর্যায়কাল সমান সমান আমাদের দ্বারায় 1/n। এখানে n মানে হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এখানে n বলতে আমরা কি বোঝাচ্ছি, কম্পাঙ্ক। ঠিক আছে, তো পর্যায়কাল আমাদের কত বলেছে, 0.25 সেকেন্ড। ঠিক আছে, 1/n, তাহলে n এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কি হবে, 1/0.25 হয়ে যাবে। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, n এর যে ভ্যালু সেটা আমাদের দাঁড়াচ্ছে 100/25। ঠিক আছে, 100/25 মানে কত, 4। তো n এর যে ভ্যালু দাঁড়াবে মানে কম্পাঙ্ক আমাদের কত দাঁড়াবে, 4 হার্টজ। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট পরেরটা, এটা আমি তোমাদের প্রথম দিন এরকম একটা কোশ্চেন করেছিলাম যেটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 15 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত দুই প্রান্তের মধ্য দিয়ে 4 কুলম তড়িৎ প্রবাহিত হলে কতটা কার্য হবে? ঠিক আছে, আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য ইকুয়াল টু আমরা কি জানি, ওয়ার্ক বাই কুলম। ঠিক আছে, মানে আমি এখানে লিখেও দিচ্ছি যে ভোল্ট ইকুয়াল টু আমাদের কি হয়, কার্য বাই কুলম। এবার তো বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এখানে ভোল্ট কত দেওয়া আছে, 15 ভোল্ট। কার্য কোনটা সেইটা আমাদের বার করতে বলেছে, ডব্লিউ। কুলম কত দেওয়া আছে, 4 কুলম। তাহলে আমাদের কী হবে, 4×60, 60 জুল উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আর কার্য অলওয়েজ জুলেই থাকবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরেকবার তোমাদের সূত্রগুলো সব লিখে দিই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে যে কোনটা আমরা ইউজ করবো। এখানে তোমাদের একটা আইডিয়া হবে। আমরা জানি যে ভি ইকুয়াল টু আমাদের কি হয়, ইউটি প্লাস আমাদের হয় এ। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের পরের প্রশ্ন। দেখো এখানে আমরা যেটা ইউজ করব সেই ফর্মুলাটা আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক করে। আমি প্রত্যেকটা ফর্মুলা আগে লিখে দিচ্ছি। ভি ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি ইউ প্লাস এটি। ঠিক আছে, এটা আমরা জানি।
আর ফর্মুলা আমরা কী জানি, এস ইকুয়াল টু আমরা কী জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। আর আমরা কী জানি, আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু 2as। এই ফর্মুলাগুলো সব আমরা জানি, ঠিক আছে। এখন এখানে কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই হবে, দেখো আমাদের কী কী দেওয়া আছে, গিভেন দেওয়া আছে। আমাদের দেওয়া আছে, আমাদের ইউ গিভেন আছে, ইউ আমাদের কত আছে, ইউ আমাদের দেওয়া আছে 2.5 মিটার, 2.5 মিটার পার সেকেন্ড আমাদের গিভেন আছে ইউ, ঠিক আছে। আমাদের এ গিভেন আছে, এ মানে হচ্ছে ত্বরণ, কত দেওয়া আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের গিভেন আছে। আর কি গিভেন আছে, আমাদের টাইম গিভেন আছে, সেটা আমাদের 5 সেকেন্ড গিভেন আছে, ঠিক আছে। এই তিনটে আমাদের গিভেন আছে, তাহলে এই ফর্মুলার সঙ্গে একমাত্র খাটে। কারণ কি, আমাদের এখানে ভি গিভেন নেই, ভি তো আমাদের লাগবে, যেটা এইখানে আছে এটা আমাদের হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, আর আমাদের কি আছে দেখো, এই জায়গাতে দেখো ভি আছে, যেটা আমাদের এখানে গিভেন নেই, হবে না, তো একমাত্র আমাদের এই ফর্মুলাটাই আমাদের খাটবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই ফর্মুলাটাকে একমাত্র অ্যাপ্লাই করতে পারবো। চলো অ্যাপ্লাই করা যাক। এস ইকুয়াল টু, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। জাস্ট তো ইউজ করে দাও এই ফর্মুলাটাকে আমরা। জাস্ট এ মিনিট, আমি একটু কনফিগারেশন ঠিক করে দিই, তখন ট্রাই করো নিজেরা। ইয়েস, দেখো কী করে ইউজ করব, দেখো আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউ এর ভ্যালু কত, এখান থেকে আমাদের ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 2.5, টি এর ভ্যালু কত, আমাদের টি এর ভ্যালু হচ্ছে 5 এখানে, প্লাস হাফ, এ আমাদের কত, এ হচ্ছে আমাদের 0.2, আর টি আমাদের কত 5 স্কোয়ার, ঠিক আছে, এই আমাদের টি এর ভ্যালু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 12.5 এখানে আসছে, 5 5 25, 5 10 দিয়ে 12, এই দুই আর এই দুই কেটে গেলে এখানে হচ্ছে 0.1কে 25 সঙ্গে গুণ করলে হচ্ছে 2.5, মানে 12.5 প্লাস আমাদের আসছে 2.5, 5 আর 5 10, 12 আর 2 14, মানে 15 মিটার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, 15 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো কত ইজিলি উত্তর বেরিয়ে গেল। কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এটা দেখো, এখানে তোমাদের বলেছে যে আবার দূরত্ব বার করতে বলেছে, তো দূরত্ব বার করার জন্য আমাদের একটাই ফর্মুলা আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি এখানে দেখো, এখানে ইউ এর ভ্যালু কিন্তু আমাদের গিভেন নেই, ইউ এর ভ্যালু আমাদের 0, ঠিক আছে। কারণ এখানে ইউ এর ভ্যালু তুমি ভালো করে দেখো, ইউ এর ভ্যালু এখানে গিভেনই নেই। যেহেতু ইউ এর ভ্যালু গিভেন নেই, কিন্তু আমাদের কি ভি এর ভ্যালু গিভেন আছে না, ভি এর ভ্যালু গিভেন নেই, তার মানে অন্য ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের কি এই একটাই ফর্মুলা আই হ্যাভ টু ইউজ, এই একটাই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে। ত্বরণ আমাদের গিভেন আছে, ইয়েস ত্বরণ গিভেন আছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের গিভেন আছে, ঠিক আছে। আর আমাদের টাইম কি দেওয়া আছে, টাইম আমাদের দেওয়া আছে 4 সেকেন্ড। অ্যাপ্লাই করো, এই ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে, কারণ ইউ এর ভ্যালু 0, তাহলে আমাদের এখানে জাস্ট হাফ এটি স্কোয়ারের ভ্যালু অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এ আমাদের কত, এ আমরা দেখতে পাচ্ছি 4, টি স্কোয়ার কত আমাদের, টি স্কোয়ারের ভ্যালু 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, হাফ ইন্টু 4 ইন্টু 16, অর্থাৎ 2 ইন্টু 2, 2 দিয়ে কাটলো 16 দুগুণে 32 মিটার। তাহলে আমাদের অ্যান্সার এখানে কী হবে, 32 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে, বলছে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে চলমান একটি সাইকেলের ব্রেক কষলে সেটি থামতে সময় নেয় 3 সেকেন্ড, মন্দন নির্ণয় করো। মন্দন কেন নির্ণয় করতে বলছে, কারণ আমরা দেখতে পাচ্ছি গাড়িটা থেমে যাচ্ছে, তার মানে অন্তিম গতিবেগ আমাদের 0 হবে, গাড়িটা থেমে যাচ্ছে, কিন্তু প্রাথমিক গতিবেগ দেখো দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 30 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে তোমাকে টাইম দেওয়া রয়েছে সেকেন্ডে, কিন্তু তুমি নির্ণয় করছো এখানে কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। তা আমরা কিলোমিটার পার আওয়ারকে আমরা কি জানি, যে কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি 5 18 দিয়ে ভাগ করি, আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাই, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 6 দিয়ে কাটবে, 6 3, এটা আমাদের 6 5, তার মানে আমাদের 25 3 মিটার পার সেকেন্ড আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি একটা ফর্মুলা ইউজ করো, যে আমাদের যে ত্বরণের যে ফর্মুলা আছে, মন্দন ত্বরণের ফর্মুলা সেমই হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। প্রবলেম হচ্ছে এই যে এই এ আমাদের এখানে নেগেটিভ আসবে, বা তুমি এই ফর্মুলার মাদার ফর্মুলাটাকে ইউজ করো, সেটা আরও সুবিধা হবে, ভি মাইনাস ইউ বাই টি
এটা যে ভ্যালু দেবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ইকুয়াল টু আমাদের ত্বরণ বা মন্দন, ঠিক আছে। তাই আমি এখানে ভি এর ভ্যালু আমার এখানে 0, আর ইউ এখানে টি, সরি এখানে তো আমরা চেঞ্জ করেছি, এটা আমাদের 25/3, ঠিক আছে, 25/3 বাই টি, টি আমাদের কত, টি আমাদের এখানে 3 সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের আসছে 25/3 বাই আমাদের 9, তাহলে আমাদের এইটাই অ্যান্সার হবে, এবং এটা মাইনাসে থাকবে। 25/9 নেগেটিভ কেন হবে, কারণ এটা মন্দন চেয়েছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তো এটা কেন এরকম হলো বারবার বলি, শোনো ভালো করে, খুব ভালো করে শুনবে। আমরা এখানে কিলোমিটার পার আওয়ারে নিয়েছি, কিন্তু কিলোমিটার পার আওয়ার আমাদের আসবে না, আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমাদের এখানে টাইমটা 3 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। ওই জন্য আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, 25/3 আমাদের এলো। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা দেখো, এখানেও আমি তোমাদের 3টে ফর্মুলা লিখছি, তোমরা বলবে কোনটা কাজে লাগবে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। এই 3টে ফর্মুলার মধ্যে কোনটা তোমাদের কাজে লাগবে? দেখো আমরা এটা এখানে আমাদের কী কী আছে সেটা আমাকে বুঝতে হবে। একটি গাড়ি সেকেন্ডে এত মিটার গতিবেগ নিয়ে চলছে, অর্থাৎ ইউ এর ভ্যালু গিভেন আছে, প্রাথমিক গতিবেগ কত, 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট কী বলছে, সেটা 20 মিটার দূরত্ব দাঁড়িয়ে আছে, তার মানে এখানে এস গিভেন আছে, দূরত্ব বলেছে 20 মিটার, আর এখানে বলেছে যে ধাক্কা আটকাতে ব্রেক কষছে, তার মানে ভি এখানে আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে কি কোনো টাইম গিভেন আছে? টাইম কিন্তু গিভেন নেই এখানে, যেহেতু এস আছে সবাই কী করবে, এই সেকেন্ড ফর্মুলাটা, এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর, সেকেন্ড ফর্মুলার দিকে ঝুঁকবে। কিন্তু দেখো এখানে টি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে 2 নম্বর যে ফর্মুলা, সেই জন্য এটাকে আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে টাইম নেই। 3 নম্বরটাতেও দেখো টি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো টাইম নেই, তোমার টাইম নেই, মানে টাইম আছে এখানে, কিন্তু আমাদের প্রশ্নে টাইম দেওয়া নেই। তো টাইম আছে, মানে সরি টাইম নেই এমন ফর্মুলা কোনটা, সেটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। তাহলে এখানে আমরা কোনটাকে ইউজ করবো, এখানে আমরা ইউজ করবো 1 নম্বর ফর্মুলাটাকে, ঠিক আছে, এইভাবে বুঝতে হয়। ওকে, এখানে আমরা কী দেখতে পাচ্ছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস। এবার যত প্র্যাকটিস থাকবে তত না লিখেই তোমরা বুঝতে পারবে, তো লিখে দেখালাম, ইজিলি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। যত প্র্যাকটিস থাকবে তত কী হবে, তোমরা না লিখেও তোমরা কিন্তু এই ব্যাপারটাকে বুঝতে পারবে। ওকে, চলো, তো ভি তো আমাদের 0, তো 0 স্কোয়ার মাইনাস ইউ আমাদের কত, এখানে ইউ আমাদের 20 স্কোয়ার, 30 স্কোয়ার, ঠিক আছে, 30 স্কোয়ার, 2 ইন্টু এ আমাদের কত সেটা আমাদের বার করতে হবে। দেখো তোমরা বলবে স্যার মন্দন বার করতে বলেছো, আপনি মাইনাস নিচ্ছেন না কেন? দেখো অটোমেটিক্যালি উত্তরটা মাইনাসই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। এস আমাদের কত, 20 মিটার, এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এটা 900 হবে, আর এদিকে আমাদের 20 একটা শূন্য দিয়ে কাটবে, এদিকে 2 থাকবে, তার মানে 90/4, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের এ। আচ্ছা, এবং এখানে একটা মাইনাস থাকবে আমাদের, তাহলে এখানে আমাদের কী আসছে দেখতে পাচ্ছ, এটা কাটবে, মানে 45/2 মানে মাইনাস 22.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। 22.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মাইনাসে থাকবে, মাইনাস এই কারণেই, কারণ এটা মন্দন, ঠিক আছে। মাইনাস কেন হচ্ছে, মাইনাস হচ্ছে কারণ এটা মন্দন বোঝাচ্ছে, তাই, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে যাবো আমরা। আচ্ছা, আমরা 14 দাগে এসে গেছি। দেখো 14 দাগ থেকে তোমাদের টাপ অঙ্ক অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে। একটা বল আছে যেটা লম্বভাবে 1.8 মিটার নিচে এসে পড়ছে, এই মেঝেতে এসে পড়লো বলটা, ঠিক আছে। এবং মেঝেতে এসে পড়ার পর কী করছে, সে বাউন্স ব্যাক করে আবার উপর দিকে উঠছে, ঠিক আছে, বাউন্স ব্যাক করে সে উপর দিকে উঠছে। এবং তোমাদের পরিষ্কার বলা আছে যে এটা যখন সে নামছে তখন সে 1.8 মিটার নামছে, আর যখন সে উপর দিকে উঠছে বাউন্স ব্যাক করে তখন 4.05 মিটার সে উপর দিকে উঠছে। আরেকটা জিনিস বলা আছে যে এখানে যখন সে কন্ট্যাক্টে থাকছে তখন 0.2 সেকেন্ড ও কন্ট্যাক্টে থাকছে, ঠিক আছে। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো তোমাকে বুঝতে হবে। তো একটা বল, এই কালো বলটা ছিল এবং এটা এখানে এসে পড়লো, ঠিক আছে, এখানে এসে পড়লো, এবং তারপর কী করছে, বাউন্স ব্যাক করে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের ত্বরণ নির্ণয় করতে বলেছে, তোমাদের কী নির্ণয় করতে বলেছে, ত্বরণ, ঠিক আছে, ত্বরণ তোমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কোনো ত্বরণ বলতে আমরা কী বুঝি, ভি মাইনাস ইউ/টি, এইটা আমাদের ত্বরণ হয়, এইটা আমাদের ত্বরণ। এখন ভিও দেওয়া নেই, ইউও দেওয়া নেই, তো ত্বরণ নির্ণয় করবো কী করে? তো আমরা প্রথমে একটা কাজ করি যে আমরা ভিভি বার করে নিই, ঠিক আছে। দেখো আমরা
ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বেগ নিয়ে এসে পড়ছে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, যে বেগ নিয়ে এসে পড়ছে, এই যে বেগ নিয়ে এসে পড়ছে সেটাকে আমরা ধরবো ইনিশিয়াল স্পিড, ঠিক আছে। এখানে যেটা বেরোবে সেই ইনিশিয়াল স্পিড বেরোবে। তো ফর্মুলা আমরা কী জানি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু আমাদের 2as, এই ফর্মুলা আমরা জানি। প্রবলেম হচ্ছে এখানে ইউ ইকুয়াল টু 0, কারণ এই যে বেগ নিয়ে এই বলটা পড়ছে সেই ইউ এর ভ্যালু আমাদের জানা নেই মানে দেওয়া নেই। কিন্তু মাটিতে টাচ করার ঠিক আগের মুহূর্তে এই পয়েন্টে ভি এর একটা ভ্যালু আসবে, মাটিতে টাচ করলে তো ও 0 হয়ে যাবে ভ্যালু, ঠিক আছে। আবার বাউন্স যখন ব্যাক করে উঠছে তখন একটা ত্বরণ প্রাপ্ত হচ্ছে, এই যে বেগ নিয়ে ও নিচে নামছে। ভালো করে বুঝবে, একটা পিং পং বল তুমি দোকান থেকে কিনে এনে যদি মেঝেতে ড্রপ করাও, তুমি দেখবে যদি আস্তে ড্রপ করাও তাহলে ও যখন মেঝে থেকে উঠছে ওপর দিকে ছিটকে তখন সে কম উচ্চতায় উঠবে। যদি তুমি জোরে ড্রপ করাও, হতে পারে এমন মেঝেতে ছিটকে ও ছাদে গিয়ে লাগলো, অর্থাৎ খুব জোরে ড্রপ করালে, মানে যত জোরে ড্রপ করাবে ও তত উচ্চতায় কী করবে, রিবাউন্স ব্যাক করে উঠবে, মানে ছিটকে ওপর দিকে উঠবে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় তুমি যে ফোর্স লাগাচ্ছ, এই জায়গায় তুমি যে বেগটা লাগাচ্ছ, বেগ মানে ফোর্স হয়, বেগের মধ্যে ফোর্স থাকে, লাগাচ্ছ সেটাতেই কিন্তু এই ওপর দিকে উঠছে। এই ওঠার জন্য যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, ও এই জায়গায় উঠে ওর তো 0 হয়ে যাওয়ার কথা, ভেলোসিটি ওঠার কথা নয়, কিন্তু ওপর দিকে উঠছে। এইখানে যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে সেটাই তোমাদের বার করতে বলেছে বেসিক্যালি। ক্লিয়ার হয়েছে আমার কথা, বোঝা যাচ্ছে? তো অ্যাপ্লাই আমরা কী করবো, এইটা অ্যাপ্লাই করবো। কেন অ্যাপ্লাই করবো, কারণ আমাদের এস গিভেন আছে, ঠিক আছে, এস গিভেন আছে। কিন্তু যে উচ্চতায়, এই দেখো এটা হচ্ছে 1.8 উচ্চতা জুড়েও পড়েছে, এখান থেকে এইটা 1.8, এই উচ্চতায় যে টি এর ভ্যালু সেটা এখানে গিভেন নেই, ফলে অন্য কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না যেখানে টি ইনক্লুড আছে, এটাই আমরা অ্যাপ্লাই করতে হলে পারবো। এখন আমরা জানি এর একটা, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা একটা ভাই আছে, সেটা হচ্ছে এইটা, দেখতে এর মতো যমজ ভাই, ঠিক আছে। এইটা এখন আমরা কোনটা ব্যবহার করবো, আমরা মনে রাখতে হবে এইটা ব্যবহার করবো, কারণ ওপর নিচে হলে আমাদের জি ইউজ হয়, ওপর নিচে হলে আমাদের কী হয়, জি ইউজ হয়, ওকে। আর এই এসের জায়গাতে ওপর নিচে হলে আমাদের এইচ বসানো হয়, মানে এখানে এ মানে হচ্ছে আমাদের জি আর এস মানে হচ্ছে আমাদের এইচ, ব্যাস আর কিছু না, ঠিক আছে। তো চলো এই ফর্মুলাটা ইউজ করা যাক, যেখানে ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 0, ইউ এর ভ্যালু আমাদের কি 0। তা আমরা ভি স্কোয়ার, যেহেতু ইউ এর ভ্যালু 0, ভি স্কোয়ার ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, 2gh পাচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি ভি এর স্কোয়ারটা তুলে দিই তাহলে আমি এখানে কী পাচ্ছি, আমি এখানে রুট পাচ্ছি, তাই ভি এর ভ্যালু আমার কী আসবে, 2gh। এখান থেকে আমি কী পাচ্ছি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমি করি আমি কী দেখতে পাচ্ছি, 2 ইন্টু জিকে আমি 10ই ধরে নিচ্ছি। হাইট আমার কত আসছে, 1.8 হচ্ছে আমার হাইট আসছে, ঠিক আছে, 1.8 হচ্ছে আমার হাইট আসছে। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 18 ইন্টু 2 মানে 36 মানে এখানে কী আসছে, √36 মানে 6 আসছে। তো এত মিটার এই হচ্ছে আমার আসছে, এত মিটার আসছে, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি এত মিটার নয়, এত মিটার পার সেকেন্ড, চলো লিখে দিই 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, কারণ এটা আমি গতিবেগ নির্বাচন করছি, ঠিক আছে, ওকে। এবার তোমরা জানো ভি যখন নিচের দিকে যায় তখন আমরা এটাকে মাইনাস ভি কাউন্ট করি, আমি তোমাদের করিয়েছিলাম, ভি ওপর দিকে গেলে প্লাস ধরবো, নিচের দিকে মাইনাস ধরবো, মানে বেসিক্যালি এই 6টা -6 হয়ে যাবে, বেসিক্যালি এই 6টা কী হয়ে যাবে, -6 মিটার পার সেকেন্ড আমরা নেব, ওকে। ক্লিয়ার হয়েছে, এটাকে আমরা কী নেবো, -6 মিটার পার সেকেন্ড আমরা নেব, এইটুকু আমরা নিলাম, ওকে। এবার একটা জিনিস দেখো, এটা গেল আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হচ্ছে ভালো করে বুঝবে, এই বলটা একটা ত্বরণ প্রাপ্ত হচ্ছে এবং তার ফলে এই বলটা খানিকটা উপরে উঠছে, খানিকটা কী হচ্ছে, এই বলটা খানিকটা উপরে উঠছে। এবার দেখো এই বলটা উপরে উঠে এই 4.05 মিটার পর্যন্ত উঠছে, তারপর আর উঠছে না, মানে এখানে ভি 0 হয়ে যাচ্ছে, ফাইনাল স্পিড 0 হয়ে যাচ্ছে, কিন্তু ইউ এখানে আছে, ইউ স্পিড এখানে প্রাপ্ত হচ্ছে, সেই ইউটা আমরা বার করবো, এখানে একটা ইউ কিন্তু আছে, এর ইনিশিয়াল স্পিড থাকবে, এর ফাইনাল স্পিড 0 হয়ে যাবে। আগের বারে ফাইনাল স্পিড ছিল, ইনিশিয়াল স্পিড 0 ছিল, কারণ যে বেগ নিয়ে বলটা পড়ছে সেই বেগটা বলা ছিল না, ওই জন্য ইউ 0, কিন্তু ভি ছিল, কারণ মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে ওর ভি থাকবে। যেই মাটিতে পড়লো ও কিন্তু 0 হয়ে গেল, কিন্তু আবার যখন ও লাফিয়ে ওপরে উঠছে তখন একটা ইউ প্রাপ্ত হচ্ছে, সেই জন্যই ওপরে উঠছে, ঠিক আছে। কিন্তু ও থামছে কোথায় গিয়ে, 4.05 উচ্চতায় গিয়ে থামছে, এত মিটার হাইটে গিয়ে থেমে যাচ্ছে, তার মানে ওই হাইটে ওর যে ফাইনাল ভেলোসিটি সেটা 0 হয়ে যাচ্ছে। তো ইউ আমরা কি করব, দেখো মাইনাস ইউ স্কোয়ার যেটা হয় আর কি, ভি তো আমাদের 0, অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়, ইকুয়াল টু 2gh, যেটা একটু আগে বললাম, কিন্তু ভি তো আমাদের 0, ওই জন্য এখানে মাইনাস ইউ স্কোয়ারই আমরা লিখছি, ইকুয়াল টু আমাদের কী হয়ে যাচ্ছে, 2gh হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, যে ইউ এর যে ভ্যালু আসছে সেটা আমাদের কী হয়ে যাবে, মাইনাস ইউই ধরো ভ্যালু আসবে, এটা আমাদের কী হয়ে যাবে, এই আমাদের হয়ে যাবে। এখন এই জিকেও আমাদের নেগেটিভ নিতে হবে, এই যে আমরা জি নিচ্ছি না, এই জি আমাদের নেগেটিভ, কেন জি নেগেটিভ, কারণ এটা উপরে যাচ্ছে তাই, 2 ইন্টু মাইনাস জি ইন্টু এইচ হবে, ঠিক আছে।
এবার এই মাইনাস আমাদের কেটে বের করে দেয়, ফলে ইউ এর ভ্যালু আমাদের কী আসবে, সেই 2GHই আসবে বেসিক্যালি। এটা যে বুঝতে পারে সে চটজলদি বুঝতে পারে, ঠিক আছে, তাকে আর করে দেখাতে হয় না। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি √2 ইন্টু 10 ইন্টু কত হচ্ছে 4.05 আসছে আমাদের, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দেখো 4.05 সঙ্গে 10 গুণ করলে হয় 40.5, 40.5 সঙ্গে 2 গুণ করলে হয় 81, 81 রুট করলে হয় 9, এবং এটা আমাদের পজিটিভই ভ্যালু হবে কারণ নেগেটিভ আগেই কেটে গেছে, ঠিক আছে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখবে, এই যেটা আমি বলছি এবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বলবো, একটা কথা বলবো যেটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভি বেরিয়েছে, এখানে আমি একটা ইউ পেয়েছি। আমরা আমাদের ত্বরণেও জানি যে ভি মাইনাস ইউ বাই টি এইটা সমান সমান আমাদের ত্বরণ হয়, কারোর কোনো ডাউট নেই এই ফর্মুলাতে। এখন এই ভি কি এই ভি, এই ইউ কি এই ইউ, অ্যাকচুয়ালি তা নয়। এটা যে ভি বেরিয়েছে এটা তো সূত্র ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার বার করে আমরা করেছি, মানে এইখান থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে। এইখানে যেটা করছি এই ভি মানে হচ্ছে আমাদের এই যে ভি, মনে রাখবে ফিজিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ভি মাইনাস ইউ বাই টি তো নয়, এটা অ্যাকচুয়ালি কী, যদি আমি এটাকে যদি অ্যাকচুয়ালি লিখি, এটা অ্যাকচুয়ালি কী, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ঠিক আছে, বাই সময়, বাই কি সময়, এটা হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ বলতে তো আমরা এটাই বুঝি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, বলে এটা বুঝি কি না ত্বরণ বলতে? ত্বরণ বলতে আমরা এটাই বুঝি, ইয়েস। তুমি একটু ভালো করে তাকাও, ত্বরণ বলতে তো আমরা এইটা বুঝি, ও তো আমরা অন্তিম বেগকে ভি আর প্রাথমিক বেগকে ইউ ধরে একটা কাউন্ট করে ছোটো করে লেখার জন্য লিখি। অ্যাকচুয়াল ত্বরণ বলতে তো এইটা, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এখন দেখো অন্তিম বেগ আমাদের কোনটা, অন্তিম বেগ আমাদের এইটা নাকি এইটা? দেখো আমরা যে স্পিডেও বাউন্স ব্যাক করছে সেটাই তো আমার অন্তিম বেগ, তাহলে অন্তিম বেগ কিন্তু আমার 9 হবে। তো এইটা অ্যাকচুয়ালি আমার অন্তিম বেগ, ঠিক আছে। 9 হচ্ছে আমার কি অন্তিম বেগ, তাহলে অন্তিম বেগ আমার কি হলো 9 হলো, মাইনাস প্রাথমিক বেগ কী হবে, প্রাথমিক বেগ যে বেগে বলটা পড়ছে, কোন বেগে বলটা পড়েছিল, এই বেগে বলটা পড়েছিল, যেটা কিনা -6, যেটা কিনা আমার -6, এই জন্য -6 ভেরি ইম্পর্টেন্ট। টাইম আমার কত, যে পয়েন্টটুকুর জন্য মেজের সঙ্গে সংযুক্ত ছিল কত, সেটা 0.2, এইটা হয়ে যাবে আমার ত্বরণ। ওকে, ক্লিয়ার হলো? ত্বরণ বলতে কিন্তু আমি এইটা বুঝবো, নাকি ওই ভি মাইনাস ইউ বাই টি, ওটা তো আমরা সূত্রে ছোটো করে লেখার জন্য লিখি। তুমি এখানে দেখো এটা ওপরে 15 থাকছে আর নিচে থাকছে 0.2, 15-র সঙ্গে একটা 0 যোগ হবে 150 হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে, মানে 75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের ত্বরণ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এইটা আমাদের উত্তর হবে। ওকে, দেখো আমি অঙ্কটার জন্য অনেকটা টাইম ইনভেস্ট করলাম এই কারণে, কারণ এই অঙ্কটা যদি পরীক্ষার সময় পড়ে স্টুডেন্টরা প্রথম মাইনাস প্লাসে গোলায়, উত্তর উল্টোপাল্টা করে, ঠিক আছে। তাই প্রত্যেকটা মাইনাস প্লাস এখানে তোমাদের ডিসকাস করে বলেছি যে কেন ওটা মাইনাস, কেন ওটা প্লাস হচ্ছে, এটা প্রথম গেল। 2 নম্বর কথা হচ্ছে অ্যাকচুয়ালি কেন এই ভিটা ইউএস, দেখো এই ভিটা ইউ এর জায়গায় বসেছে, অ্যাকচুয়ালি তো ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলাটাকে আমরা ছোটো করে তো তাই লিখি, কিন্তু অ্যাকচুয়াল ওটার ফর্মুলা নয়, কিন্তু ফর্মুলা হচ্ছে এইটা, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। যদি এই অনুযায়ী করো তুমি এইটার এক্সপ্লেনেশনটা আরও বেটার বুঝতে পারবে। অন্তিম বেগ কোনটা, যেটা লাস্টে বেগ সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। শুরুর বেগ কোনটা, যেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার -6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেয়ে যাবো, ত্বরণ পেয়ে যাবো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট আমরা 15 দাগে যাবো। আচ্ছা 15 দাগ দেখো কি বলছে, বলছে লোড সরানোর জন্য প্রয়োগ করা হয় 20 ইউনিট এবং মেশিন সুবিধা মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 4 হয় তাহলে লোড নির্ণয় করো, ঠিক আছে। আমরা জানি যে এই যে মেশিন সুবিধা বলেছে বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলেছে, ঠিক আছে, আমি এখানে লিখছি মেকানিক্যাল, ঠিক আছে, অ্যাডভান্টেজ এডি বলে লিখে দিলাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান সমান কি, সমান সমান আমরা জানি লোড বাই এফর্ট, ঠিক আছে। এইটা না জানলে তুমি অঙ্কটা করতে পারবে না। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি, লোড বাই এফর্ট। তো 4 ইকুয়াল টু লোড তোমাকে বার করতে বলেছে, আমি লোড ফর এল লিখছি এখানে, ঠিক আছে, জাস্ট আ মিনিট, ইয়েস, আমি লোড এখানে এল লিখছি। এফর্ট আমার কত বলেছে, 20 ইউনিট, 20 ইউনিট বলেছে, তাহলে 4 × 20 হয়ে যাবে, তাহলে আমি লোড পেয়ে যাবো, অর্থাৎ 80, ঠিক আছে। এটাই আমার উত্তর হবে, অর্থাৎ ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। এটা এলপিতে পড়ার প্রশ্ন, এই প্রশ্ন আগেও আমি তোমাদের এরকম ধরনের প্রশ্ন করিয়েছিলাম, আবার ওটাকে রিপিট করা হচ্ছে, তোমাদের প্র্যাকটিসটা হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা 16 দাগে যাব। আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদের কিছু কিছু জায়গায় অপশান থাকবে, কিছু জায়গায় অপশান থাকবে না, যেমন এটাতে অপশান নেই, ঠিক আছে। এটাতে আমরা কী ফর্মুলা ইউজ করবো, এটাতে আমরা ইউজ করবো মাস, ঠিক আছে, ইন্টু এস, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ
স্পেসিফিক হিট যাকে বলা হয়, ঠিক আছে, ইনটু আমরা ইউজ করি চেঞ্জ ইন টেম্পারেচার, ইউজ করি চেঞ্জ ইন টেম্পারেচার, টিএমপি বলে সেটা দিলাম, ঠিক আছে। এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটাকে শর্টে কী লেখা হয় সেটা বলে দিচ্ছি, সেটাকে লেখা হয় এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি, এটা লেখা হয়। এই ডেল্টা টি মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, ব্যাস আর কিছু না, এটা আমি তোমাদের করিয়েছিলাম। মাস ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। এবার এই যে মাস থাকে, এই মাস কিন্তু কেজিতে থাকে, এখানে যেমন গ্রামে লেখা রয়েছে গ্রামে কিন্তু হবে না, এটা কিন্তু কেজিতে থাকে। এই ফর্মুলাটাকে ইউজ করলে তুমি উত্তর পেয়ে যাবে যে কতটা তাপ স্থানান্তরিত করা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো অ্যাকচুয়ালি এটা তাপ নয়, তাপমাত্রা হওয়া উচিত। এটা করলে আমাদের যেটা উত্তর আসে সেটা তাপমাত্রা হয়, ঠিক আছে। এখানে যে অপশান ছিল অপশানটা তুলে দিয়েছি, সেই অপশানে রাইট ক্লিক করা থাকে, মানে কোনটা ঠিক সেটা ক্লিক করা থাকে, আমি তুলে দিয়েছি। এই অপশানে তোমাদের যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি এর যে একক আসবে, ঠিক আছে। চলো আমরা করে নিই, তারপরে আমরা দেখছি কি বলেছে। দেখো বলেছে যে 500 গ্রাম এর একটি লোহার ব্লকে এত তাপ দেওয়া হলো, তাহলে কতটা তাপমাত্রা স্থানান্তরিত, এটা তাপমাত্রা হওয়া উচিত, ইউনিটে তোমাদের এককটা দেওয়া ছিল, ঠিক আছে। এখানে আমরা কি করব, মাস আমরা লিখছি 500 গ্রাম, যেটা আমাদের দেওয়া আছে। 500 গ্রামটাকে আমরা কেজিতে করার জন্য 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, ইন্টু এস। এস আমাদের কত বলেছে, এস আমাদের এই যে বলা আছে 250, যেটা এখানে আপেক্ষিক তাপ, ঠিক আছে, ইন্টু আমাদের ডেল্টা টি। মানে কি ডেল্টা টি মানে কি, মানে চেঞ্জ ইন টেম্পারেচার। দেখো 60 থেকে টেম্পারেচার 80 হচ্ছে, মানে চেঞ্জ কত হচ্ছে, 20 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। 20 ডিগ্রি আমাদের কী হচ্ছে, টেম্পারেচার আমাদের চেঞ্জ হচ্ছে। এটা তাপমাত্রা হওয়া উচিত, তাপ নয়, আমি যেটা বারবার বলছি, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কী আসবে, দেখো এটা কাটছে, মানে এটা 2 দিয়ে এটাকে আমরা কাটছি, মানে তোমাদের আসছে কত, 10। তাহলে অ্যান্সার হওয়া উচিত কি আমাদের 2500, এত ইউনিট। এখানে ইউনিটই অপশানটা ছিল, এত ইউনিট আমাদের তাপ অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে। এইটা আমাদের উত্তর হওয়া উচিত। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার আমাদের তাপে আসবে, কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে এই যে এইটা আমাদের তাপমাত্রা হওয়া উচিত, কারণ এটা সেলসিয়াস আছে, ঠিক আছে। এইটা নয়, সরি আমি এইটা বলতে চেয়েছিলাম, এই যে এইটা আমাদের তাপ নয়, তাপমাত্রা হওয়া উচিত। এটা রেলের পরীক্ষারই প্রশ্ন, সেখান থেকেই তোলা, কারণ সেলসিয়াস তাপমাত্রারই একক হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, এত ইউনিট তাপ আমাদের এখানে কী করতে হবে, আমাদের এখানে ইনক্লুড করতে হবে, তবেই এই পরিবর্তনটা দেখা যাবে। এই ফর্মুলাটাকে একবার মনে রাখো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ আর যুক্ত নলাকার তারের রোধ হচ্ছে আর। একই উপাদান অন্য তার যার দৈর্ঘ্য এর 4 গুণ, মানে যেটা বলা হয়েছে তার 4 গুণ যদি হয়, ব্যাসার্ধ যদি 1/3 হয়, তাহলে রোধ কী হবে। দেখো আমরা জানি রোধের রেসপেক্টিভে লেন্থের সঙ্গে রোধের যে সম্পর্ক সেটা হয় রোধ সমানুপাতিক লেন্থ, কিন্তু রোধের সঙ্গে ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা হয় 1/d², ঠিক আছে। বা তুমি এটাকে r² লিখতে পারো, আমরা সাধারণত ব্যাসার্ধকে আর বলে লিখি, ডি ফর ডিস্ট্যান্স অ্যাকচুয়ালি, আর ওখানে r² লিখে দিচ্ছি, ঠিক আছে, r² হয়। এই দুটো ফরম্যাটে কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে তুমি দেখো প্রথমে আমাদের রোধ কী ছিল, ফার্স্ট আমাদের কী ছিল, টোটালটা আমাদের কী ছিল, দেখো ব্যাসার্ধ ছিল আমাদের আর, মানে এল, আর ব্যাসার্ধ ছিল আমাদের আর, ঠিক আছে। তাহলে এল ইন্টু 1/r², এই আমাদের ছিল রোধ। ফার্স্ট যে আমাদের রোধ ছিল রোধ 1, সেটা আমাদের কী ছিল, এইটা ছিল। এখন আমাদের রোধ 2, রোধ 2 আমাদের কী হয়ে গেছে, দেখো লেন্থ হয়ে গেছে আগের 4 গুণ, দেখো দৈর্ঘ্য হয়ে গেছে আগের 4 গুণ, মানে 4L, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাসার্ধ হয়ে গেছে 1/3, মানে আগে যা ছিল তার 1/3, মানে আগে ছিল আর, এখন 1/r/3 তার স্কোয়ার হয়ে যাবে নির্ঘাত, ঠিক আছে। সম্পর্ক তো আর 1/rই হবে, কিন্তু এখানে বলেছে আর এর 1/3, মানে আর ইন্টু 1/3 হয়ে গেছে, এইটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য আমি r/3, এইটা মানেই কি, এটা মানেই তো r/3, এত তার হোল স্কোয়ার করে দিয়েছি, যেমন যেটা এখানে আমার লেখা আছে সেটাই আমি করেছি। আগে আমার রোধ কত ছিল, L/r² ছিল, এখন আমার রোধ কত হয়ে গেছে, 4L। দেখো এই 3-এর মাথায় 3 যেটা স্কোয়ার হবে, মানে 9 যাবে ওপরে, আর নিচে আমাদের চলে আসবে r², ঠিক আছে। ভ্যালু আমার এখানে কী আসছে, আমি যদি এখান থেকে কাটাকুটি করি, আমি দেখতে পাচ্ছি ভ্যালু আমার আসছে এই এল কেটে বেরিয়ে যাচ্ছে, এই r² কেটে বেরিয়ে যাচ্ছে, মানে ছিল 1, সেটা হয়ে যাচ্ছে 4 নং 36। অর্থাৎ এখানে বলেছে তাহলে রোধ কী হবে,
আগে যা ছিল তার 36 গুণ হয়ে যাবে। আগে ছিল 1 ইউনিট, এখন হয়ে গেছে 36 ইউনিট, মানে 1-এর সঙ্গে 36 গুণ করলে তবেই 36 ইউনিট পাওয়া যায়। রোধ 1 হচ্ছে 1 ইউনিট, রোধ 2 হচ্ছে 36 ইউনিট, মানে আগে যা ছিল রোধ তার 36 গুণ হয়ে গেছে। তাহলে অ্যান্সার এখানে কী হবে? 36 গুণ হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সারটা এটাই ছিল, 36 গুণ হবে। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে ভোল্টেজ 5V এর একটি উৎস একটি বর্তনীতে একটি আই বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। মানে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের 5 ইউনিট, ঠিক আছে, আর বিদ্যুৎ প্রবাহ যেটা কিনা আমাদের অ্যাম্পিয়ারে মাপা হয়, ঠিক আছে, সেটাকে আমরা এখানে আই দিয়েছে, আর সময় যেটা সেটা টাইমটা তোমাদের টি দিয়েছে। তোমাদের বার করতে বলেছি যে শক্তি কী হবে। মনে রাখবে এখানে যে ফর্মুলাতে যে উত্তর আসবে সেটা জুলে আসবে, কারণ শক্তি চেয়েছে, ঠিক আছে। এখন আমরা জানি ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি সমান সমান হয় পাওয়ার, মানে ইলেকট্রিক পাওয়ার তড়িৎ ক্ষমতা ইন্টু টাইম, ঠিক আছে। আবার পাওয়ার সমান সমান হয় ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ঠিক আছে, ভি ইন্টু আই ইন্টু, তাহলে এখানে টিটা আছে, টি হবে। এখন এখানে ভি এর জায়গায় 5V বলেছে, তো অ্যান্সার তোমাদের আসবে 5VIT, এইটার মধ্যে অ্যান্সার আসবে 5VIT। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এগুলো সব রেলে পরীক্ষা পড়া প্রশ্ন, দেখো সেখান থেকেই তোলা। আমি জাস্ট অপশানগুলোকে রাখিনি, কারণ অপশানগুলো দাগানো আছে, কিছু কিছু জায়গায় অপশান রেখেছি, কিছু কিছু জায়গায় রাখিনি। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, 30 ওহম এবং 40 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত আছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে শ্রেণী বলেছে, ঠিক আছে। শ্রেণী বললে আমরা কি করি, কত ওহম আছে, সরি এখানে 30 ওহম আছে, ঠিক আছে। তো 30 ওহম প্লাস আমরা কি করে দিই, 40 ওহম করে দিই। 30 আর 40 ওহম টোটাল আমাদের এখানে ওহম কত হলো, 70 ওহম। অর্থাৎ রোধ যেটা কিউমুলেটিভ রোধ যেটা এলো সেটা আমাদের কত এলো, রেজিস্ট্যান্স কত এলো, 70। যদি এটা শ্রেণী না হয়, যদি এটা সমান্তরাল বর্তনী হতো, মানে প্যারালাল সার্কিটিং হতো, আমরা কি করতাম 1/30 প্লাস 1/40 করতাম, ঠিক আছে। যেহেতু শ্রেণীতে রয়েছে, আমরা কি করলাম, ডিরেক্ট যুক্ত করলাম। শ্রেণী ইংরেজি হচ্ছে সিরিজ সার্কিটিং। দু ধরনের সার্কিটিং হয়, সিরিজ সার্কিটিং আর প্যারালাল সার্কিটিং। প্যারালাল সার্কিটিং মানে আমরা 1/x প্লাস 1/y করি, এখানে x এর ভ্যালু 30, y এর ভ্যালু 40। কিন্তু যখন সিরিজ সার্কিটিং হয়, মানে শ্রেণী সার্কিটিং হয়, তো দুটোকে ডিরেক্টলি যোগ করার মতো যোগ করে দিলেই রোধ পাওয়া যায়, অর্থাৎ 70। আমরা একটা ফর্মুলাও জানি, সেটা হচ্ছে কি V/I ইকুয়াল টু আমাদের R, এই ফর্মুলা আমরা জানি। এবার আমাদের এখানে দেখো ভোল্ট বলা আছে, এই যে ভোল্ট বলা আছে, আমাদের রোধও আমরা পাচ্ছি, তাহলে ওভারঅল আইটা আমরা এখান থেকে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে ভি কত আমাদের আছে 15, ঠিক আছে। আই কত, আই আমাদের বেরোবে এখান থেকে, আর আর কত, আর আমরা দেখতে পেলাম 70, ঠিক আছে। ওভারঅল কত আই হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কাটছে 3, আর এখানে আমাদের হচ্ছে কত 5 দিয়ে কাটছি, 5 14, তাই তো। তাহলে আমাদের এখানে আই কি চলে আসছে, দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 3/14 এই আমাদের আসছে, ইকুয়াল টু আমাদের আই আসছে। ওকে, এই আমাদের আসছে 3/14 ইকুয়াল টু আই। এবার আমাদের কি বার করতে বলেছে, ভালো করে বোঝো। বার করতে বলেছে যে 30 ওহমের রোধে ভোল্টেজ কত হবে। দেখো ওভারঅল আমরা আই বার করে নিয়েছি, আই তো সিমিলার থাকবে। দেখো এই আইটা কনস্ট্যান্ট থাকে, তোমাদের এটা মাথা রাখতে হবে। ভোল্টেজের পার্থক্য হয় কিন্তু আই কনস্ট্যান্ট থাকে। শ্রেণী বর্তনীতে আই কনস্ট্যান্ট থাকে। এই যে আই আমরা বার করে নিয়েছি, এটা আরেকবার পুট করব, আবার আমরা লিখবো V/I ইকুয়াল টু আর। কিন্তু আমাদের এবারে আগেরবার যেখানে আমরা 70 পুট করেছিলাম, এবারে আমরা 30 ওহম পুট করছি, ঠিক আছে। 30, কারণ আই তো কনস্ট্যান্ট, ভোল্টেজ বেরোবে এবং আই আমাদের কনস্ট্যান্ট কত হবে 3/14, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা উল্টে যাবে, 3/14 মানে 14V/3 ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 30। এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 90/14 আমরা পাচ্ছি। এখান থেকে এটা কাটাকুটি করি, আমরা দেখতে পাচ্ছি এটা 45 আমাদের 7 আমাদের অ্যান্সার আসছে। তো এত ভোল্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর আসবে। কী করলাম ভালো করে বোঝো। তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম যেটা মাথায় রাখতে হবে শ্রেণী বর্তনী, ফলে দুটো রোধকে জুড়ে দাও, তুমি কিউমুলেটিভ রোধ পেয়ে যাবে। যদি সমান্তরাল বর্তনী হতো তাহলে 1/30 প্লাস 1/40 করে তাকে আবার উল্টাতে হতো, ঠিক আছে। এটা গেল, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি, এই ফর্মুলাটা V/I ইকুয়াল টু আর, এখান থেকে আমরা আই পেয়ে যাবো। মনে রাখবে শ্রেণী বর্তনীতে আই অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট থাকে, মানে এই রোধ দিয়ে যে তড়িৎ প্রবাহ হয়, এই রোধ দিয়ে সেম তড়িৎ প্রবাহ হয়, আর ওভারঅল রোধ দিয়েও সেম তড়িৎ প্রবাহই হয়,
ঠিক আছে। আই যেহেতু কনস্ট্যান্ট, আমরা আইটাকে বার করার চেষ্টা করবো। দেখো আমাদের ভি গিভেন আছে এই যে 15 ভোল্টেজ, আর আমরা পেয়ে গেলাম 70, তাহলে আই আমরা এখান থেকে কী পাচ্ছি 3/14, আইটা কনস্ট্যান্ট, তো আই এখানে পুট করে দাও, তাহলে তুমি ভি পেয়ে যাবে। আর নিউ আর আমাদের কত বলছে 30, এখানে নিউ আর আমরা পুট করেছি, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি 45/7, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো কি বলেছে, 3 ওহম এবং 4 ওহম এই দুটি রোধ শ্রেণীতে যুক্ত, এই সমন্বয়টিকে একটি 10 ভোল্ট ব্যাটারিতে সংযুক্ত করা হলো, ব্যাটারি দ্বারা সরবরাহ শক্তি নির্ণয় করো। ঠিক আছে, এখানে আমরা কি করব, দেখো 3 ওহম এবং 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করা আছে, এই সমন্বয়টাকে কী করা হচ্ছে, যে 10 ভোল্ট ব্যাটারিতে কী করা হচ্ছে, তোমাদের কানেক্ট করা হচ্ছে। ঠিক আছে, কী করব আমরা, প্লেন আমরা কিছু না, আমাদের এখানে কী বার করতে বলেছে, শক্তি বার করতে বলেছে। দেখো অ্যাকচুয়ালি তোমাদের মাথা রাখতে হবে, যদি শক্তি বার করতে বলে তাহলে আমাদের এখানে টাইম থাকার কথা, তার মানে এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি শক্তি বেরোবে না, এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি বেরোবে আমাদের পাওয়ার, মানে ক্ষমতা বেরোবে। ঠিক আছে, রেল অনেক সময় কী করে, শক্তি আর ক্ষমতাকে একসাথে করে দিয়ে দেয়। এই অঙ্কটার যে উত্তর ছিল, এখানে অপশান ছিল, আমি কেটে দিয়েছি, অপশানে তোমাদের ওয়াটে ছিল, ওয়াট কিন্তু ক্ষমতার একক, তো মনে রাখবে এটা শক্তি হবে না, এখানে ক্ষমতা হবে, কারণ শক্তি বার করতে গেলে টাইম দরকার হয়, টাইম এখানে গিভেন নেই, টাইম বার করাও যাবে না। ঠিক আছে, ক্ষমতা বলতে আমরা কী বুঝি, তোমাদের মাথা রাখতে হবে, ক্ষমতা বলতে আমরা কী বুঝি, ক্ষমতা বলতে আমরা বুঝি ভি ইন্টু আই, ভি ইন্টু আই মানে ভোল্টেজ, আমি লিখেও দিচ্ছি, ভোল্টেজ, ঠিক আছে, ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই মানে অ্যাম্পিয়ার, এখানে আই মানে তড়িৎ প্রবাহ, মানে বিভব পার্থক্য, বাংলাতে যদি বলো বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ, এইটা আমাদের ক্ষমতা সমান সমান হয়, এইটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর যদি এখানে এনার্জি বার করতে বলতো তাহলে উত্তর হতো VIT, ভি ইন্টু আই ইন্টু টি, একটু আগেও তোমাদের করিয়েছি। ঠিক আছে, ওই যে 5 বলে একটা অ্যান্সার এসেছিল একটু আগে, VIT। ঠিক আছে, মনে করে দেখো, চলো এটা আমরা করে নিই। তাহলে এখানে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের বলেছে 3 ওহম এবং 4 ওহম দুটি রোধ শ্রেণীতে যুক্ত আছে, ভোল্টেজও দেওয়া আছে, আমাদের অ্যাম্পিয়ার বার করতে হবে। একটু আগে আমরা দেখলাম এখানে শ্রেণীতে যুক্ত যখন আছে তখন 3 + 4 করে দাও, মানে কত আসছে আমাদের 7 আসছে। ঠিক আছে, আর আমরা একটু আগেই দেখলাম যে V/I = R, এটাও একটা ফর্মুলা হয়, রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা। ভি আমাদের কত, ভি আমাদের 10 ভোল্ট, যেটা কোশ্চেনে গিভেন আছে। আই আমাদের কত, যেটা আমরা বার করব, কারণ আমাদের লাগবে এখানে পুট করার জন্য। আর আমাদের কত 7, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 10/7 = I আমাদের আসছে। ঠিক আছে, 10/7 = I আমাদের আসছে। এই আইটাকে এখান থেকে তুলে এখানে পুট করে দাও। ভোল্ট আমাদের কত বলেছে, ভোল্ট আমাদের বলেছে 10 ভোল্ট, আর আমাদের এখানে আই কত বলেছে 10/7, তো অ্যান্সার আমাদের কি আসবে 100/7 ওয়াট, এটাই আমাদের অ্যান্সার আসবে 100/7 ওয়াট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে। আমার কথা বোঝা যাচ্ছে? এরকম ধরনের প্রশ্ন থাকলে ডিরেক্টলি ফর্মুলা বেসড কোশ্চেন্স, এগুলো ফর্মুলা কোথায় কোনটা পুট করবো সেটা মাথা রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি ফর্মুলাটাকে বার করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 21 দাগে যাবো। পরের প্রশ্ন দেখো কি বলছে, 1.5 কেজি বলের গতি যদি এত থেকে এত করা হয় তাহলে কৃতকার্য কী হবে। দেখো কৃতকার্য আমরা এখানে নির্ণয় করতে গেলে অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এখানে গতিশক্তি নির্ণয় করব। গতিশক্তির পার্থক্যটাকেই আমরা কৃতকার্য মানব, কারণ গতিশক্তি, শক্তি আর কার্যের যে একক হয় সেটা এক হয় এবং তাদের পরিমাণও সেম হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউজ করব 1/2 × m × v², পরে আরেকবার আমরা ইউজ করব 1/2 × m × v²। ঠিক আছে, প্রথমে আমরা ইউজ করব 1/2 × m মানে মাস কত আমাদের 1.5 কেজি, ইন্টু v² কত আমাদের 3s²। ঠিক আছে, দ্বিতীয়বার আমরা ইউজ করব 1/2 × m কত আমাদের 1.5 কেজি, ইন্টু v² কত আমাদের 5s²। এখান থেকে আমরা ডিরেক্টলি বার করতে পারি যে 1/2 × এটা আমাদের হচ্ছে 1.5 × এখানে হচ্ছে আমাদের 9, আর এখানে আমাদের হচ্ছে 1/2 × 1.5 × এটা আমাদের হচ্ছে 25। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এটার মধ্যে পার্থক্য কী আছে, পার্থক্য আমাদের বেসিক্যালি কিছুই না, পার্থক্য আমাদের কী আছে দেখো 1/2 × 1.5 তো কমনই যাবে, পার্থক্য আমাদের হবে এই 25 আর 9-এর মধ্যে যে পার্থক্য, 25 আর 9-এর মধ্যে পার্থক্য কত 16, তো দ্যাট ইজ দ্য পার্থক্য। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 8। ঠিক আছে, 8 × কত 120 মানে 12 জুল উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার আমাদের কত হবে 12 জুল। দেখো কত সহজে উত্তর আমাদের বেরিয়ে গেল। ওকে, এবার এটাকে শর্টে কী করে করা যেত, দেখো তোমরা 1/2 × মাস ইন্টু v1 তার স্কোয়ার মাইনাস v2 তার স্কোয়ার করতে পারতে। v1 মানে কোনটা, v1 মানে এইটা, এই যে এইটা,
আর V2 কোনটা, V2 হচ্ছে এইটা। দেখো বড় থেকে ছোটোটা করি, 5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার মানে 25 থেকে 9 বাদ দিলে এখানে আমাদের সেই 16ই আসছে। হাফ ইন্টু মাস ইন্টু এইটা মাইনাস এইটা, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, অর্থাৎ 16। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পড়তে যাবো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, পিতলের রডের তাপ পরিবাহিত হচ্ছে এত। এটা কিন্তু রেলে পরীক্ষায় পড়া প্রশ্ন, এলপিতে পড়া প্রশ্ন। যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এত এবং দৈর্ঘ্য এত, এবং এত তাপমাত্রার পার্থক্য যদি হয় তাহলে রডের দুই প্রান্তেও যদি বজায় রাখতে হয়, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপমাত্রার যে পার্থক্য সেটা হচ্ছে এত সেলসিয়াস, তাহলে রডের মাধ্যমে তাপপ্রবাহের হার নিয়ন্ত্রণ করো। ঠিক আছে, একটু হাই লেভেল প্রশ্ন, ওকে অনেক সময় রেলে পরীক্ষা দিয়ে দেয়। দেখো এলপিতে পড়েছে বলেই করাচ্ছি, যদি এবারে রেলওয়ে গ্রুপ ডিতে এরকম দিয়ে দেয় কিছু তো বলার নেই। ঠিক আছে, ক্যালকুলাস বা মডিউলাস এবারে এনটিপিসিতে ছিলই না, তাও দিয়েছে। ঠিক আছে, সুতরাং দিয়ে দিতে পারে, এই জন্য তোমাদের কয় রাখছি। আর পরীক্ষা অলরেডি পড়েছে এই ধরনের প্রশ্ন। এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে, আমি লিখছি এখানে পরিষ্কার, তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে, ওকে, ইনটু তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, ঠিক আছে, ইনটু ক্ষেত্রফল, ঠিক আছে, বাই দৈর্ঘ্য। ঠিক আছে, এই ফর্মুলাটায় জাস্ট মান পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পলি এই ফর্মুলাটায় মান পুট করো, অ্যান্সার পেয়ে যাবে। এটা এইভাবেই করতে হয়। দেখো এর ডিটেলস আছে, বাট ডিটেলস না করাই ভালো, সামনে পরীক্ষা এসে গেছে। এই ধরনের প্রশ্ন এইভাবেই মানে তোমাদের জাস্ট দেয় কপি পেস্ট করে। শুধু মনে রাখতে হবে একটা জিনিস খেয়াল করবে, দেখো এখানে আমার মিটার স্কোয়ার আছে, এখানে সেমি আছে। আমরা জানি যে এসআই পদ্ধতিতে মিটার হয়, এমকেএস পদ্ধতিতে আমাদের মিটার হয়। এই সেমিটাকে আমাকে কী করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই সেমিটাকে আমাকে কী করতে হবে, মিটারে আমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে। এইটুকু আমাকে মাথা রাখলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে তাপমাত্রার পার্থক্য কত দেখতে পাচ্ছি, 100 ডিগ্রি সেলসিয়াস। তাপ পরিবাহটা কত দেখতে পাচ্ছি, সেটাও আমার 100 জুল পার সেকেন্ড মিটার পার কেলভিন রয়েছে। ইনটু আমি এখানে কী দেখতে পাচ্ছি, ক্ষেত্রফল কত আমাদের রয়েছে, আমাদের 0.02। ঠিক আছে, আর দৈর্ঘ্য কত রয়েছে আমাদের 20 সেমি। সেমিটাকে আমি মিটারে পরিণত করার জন্য কী করব, 100 দিয়ে ভাগ করে দেবো। আর ওপরে যেহেতু আছে এই পয়েন্টটাকে তোলার জন্য আমি কী করবো, এখানে 100 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে এই 100 আমার কেটে বেরিয়ে গেল। ক্লিয়ার? এখানে দেখো এই 20 আর এই 100 মানে 5 আমার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কী পাচ্ছি, 5 ইন্টু 100 500, 500 ইন্টু 2 মানে 1000। ঠিক আছে, 1000 পাচ্ছি, কিন্তু 1000 এটা জুল পার সেকেন্ড পাবো। মনে রাখতে হবে এটা 1000 জুল পার সেকেন্ড পাবো। অনেক সময় পরীক্ষায় এটাকে জুল পার সেকেন্ডে বার করতে না দিয়ে কিলো জুল পার সেকেন্ডে বার করতে দেয়। তখন আমরা কী করবো, কিছু করবো না, সিম্পলি আমি আরেকবার দেখাই, কিছু করবো না। কী করবো আমরা, এই যে এটা বেরোবে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। কারণ এত জুল পার সেকেন্ডকে, যেমন গ্রামকে কিলোগ্রামে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তেমন জুলকে কিলো জুলে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো এটা ইকুয়াল টু আমাদের কী দাঁড়াবে, 1000 বাই 1000। যেই আমরা 1000 দিয়ে ভাগ করছি এটা কিলো জুলে কনভার্ট হয়ে যাবে, কিলো জুল পার সেকেন্ড। তার মানে বেসিক্যালি এখানে দাঁড়াবে 1 কিলো জুল পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি যে অঙ্কটা ছিল তাতে 1 কিলো জুল পার সেকেন্ডই ছিল। ঠিক আছে, ওকে, এইটাই আমাদের যে অ্যান্সার আসবে। কেন আসবে, এই দেখো এখানে জুল পার সেকেন্ড অলরেডি আছে, মানে আমাদের যে অঙ্কটার যে উত্তর আসবে সেটা আমাদের জুল পার সেকেন্ডে আসতে বাধ্য, কারণ আমরা তাপ পরিবাহিতাতে জুল পার সেকেন্ড ইউজ করছি। এই যে জুল পার সেকেন্ড, ক্লিয়ার হয়েছে? তো সেই জন্য আমি তোমাদের বারবার বলছি, এই জায়গায় আমার যে আসবে সেটা আমার জুল পার সেকেন্ডেই আসবে। যদি কিলো জুল পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তোমাদের কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে 2 ওহম এবং 2.5 ওহম দুটি রোধক শ্রেণীতে যুক্ত আছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বলা আছে তোমাদের যে শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে, তা আমি শ্রেণীতে যখনই যুক্ত থাকবে আমি কী করবো, 2 প্লাস 2.5 করে দেবো। মানে এখানে আমি ওভারঅল কত পাচ্ছি, 4.5 রোধ পাচ্ছি, আমি রেজিস্ট্যান্স কত পাচ্ছি, 4.5। ঠিক আছে, ব্যাটারি আমার কত আছে, 10 ভোল্টের ব্যাটারি আছে। তোমাদের আই নির্বাচন করতে বলেছে। তো আমি একটু আগেই তোমাদের বলেছি ভি বাই আই ইকুয়াল টু আর হয়, এবং আই আমাদের কনস্ট্যান্ট থাকে যখন আমরা শ্রেণীতে যুক্ত করছি রোধকে। পয়েন্ট টু বিন্দুতে যদি প্যারালাল হয় তাহলে কিন্তু আই 1 থাকবে না। প্যারালাল যখন হবে তখন আই 1 থাকবে না, তখন রোধের অনুপাতের উল্টো অনুপাতে সেটা কী হয়, ভাগ হয়। ঠিক আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে, ওই ধরনের প্রশ্ন আছে আজকে। তো ভি বাই আই ইকুয়াল টু আর, এগুলো সব শ্রেণী বর্তনীতে আছে, প্যারালাল সার্কিটিংয়ে নেই। ঠিক আছে, সমান্তরাল বর্তনীতে নেই। এখানে আমরা ভি কত দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি। আই আমরা কত দেখতে পাচ্ছি, 4.5, যেটা আমাদের সংযুক্ত রোধ। আর আই আমরা তো বার করব,
ঠিক আছে। আর আমরা কত দেখতে পাচ্ছি 4.5, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 10/4.5 ইকুয়াল টু আমাদের আই হচ্ছে। আর ফার্দার ক্যালকুলেশন করলে আমরা উপরে একটা 10 চলে যাচ্ছে, ঠিক আছে, যার কারণে পয়েন্ট উঠে যাচ্ছে। ওপরে আমাদের কত রয়েছে 100, নিচে আমাদের কত রয়েছে 45, মানে 20/9 আমাদের আসছে। এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হবে 20/9। এটাই আমাদের অ্যান্সার কেন হবে? তুমি তো বলবে যে স্যার আপনি তো আর 4.5 বার করেছেন, কিন্তু এখানে তো আমাদের বার করতে বলেছে 2.5 রোধ। আমি একটু আগে তোমাদের বলেছি যে শ্রেণী বর্তনীতে এই রোধ হোক আর এই রোধ হোক আর সংযুক্ত রোধ হোক, টোটালেও যে তড়িৎ পরিবাহিত হয়, এই রোধ এবং এই রোধ দুটোতেই সেম তড়িৎ পরিবাহিত হয়। তার মানে 2 ওহমেও আমার 20/9 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হবে, 2.5 ওহমেও আমার 20/9 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হবে, আর 4.5এও আমার সেই 20/9 অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ারে বেরোবে, অ্যাম্পিয়ার কি বলে তড়িৎ আমার পরিবাহিত হবে। তাই অ্যান্সার এখানে এটাই হবে, ঠিক আছে, 20/9 অ্যাম্পিয়ার এখানে আসবে। কিন্তু যদি শ্রেণীতে না থেকে সমান্তরালে থাকতো তখন কী হবে একটু পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে মুভ করি। আচ্ছা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? প্রথমে আমরা দুটো পার্টে অঙ্কটাকে করব। 1 নম্বর কথা হচ্ছে এখানে ত্বরণ দেওয়া আছে আর আমার এখানে দুটো দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। ত্বরণ দেওয়া আছে আর আমার এখানে কী দেওয়া আছে, দুটো দূরত্ব দেওয়া আছে, ওকে। গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। তার মানে ভালো করে বোঝো, একবার এক্স থেকে, ধরো এখানে এক্স আছে, এক্স থেকে ও একটা সামথিং দূরত্ব যাচ্ছে, দ্বিতীয়বার ও এক্স থেকে আবার একটা দূরত্ব যাচ্ছে। তোমাকে বলছে এই গড় গতিবেগ দুটো কত বার করতে বলেছে, ঠিক আছে, এই দুটো বার করতে বলেছে, ওকে। কী করে করব? দেখো, প্রথম ক্ষেত্রে ও যাচ্ছে 10 মিটার, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে ও যাচ্ছে কত দেওয়া আছে 1.6 মিটার যাচ্ছে। ত্বরণ দুটো ক্ষেত্রেই সেম, এখানে বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও বলেছে ত্বরণ কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে দুটোর এখানে কি করতে বলেছে, অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। কী করে করব? দেখো, আমরা জানি প্রথম ক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস হবে। দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু আমাদের এস হবে। কিছু করার নেই, এই আমাদের আসবে। এখন দেখো, প্রথম ক্ষেত্রেও আমাদের ইউ জিরো, কারণ আমাদের প্রাথমিক গতিবেগ দেওয়া নেই। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইউ জিরো আসবে, ঠিক আছে। তাহলে ভি এর ভ্যালু এখানে কী হয়ে যাবে, √2 ইন্টু এ ইন্টু এস আসবে। দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের ভি এর ভ্যালু কী আসবে, √2 ইন্টু এ ইন্টু এস আসবে, কারণ ইউ তো জিরো, তো মাইনাস ইউ স্কোয়ারের ভ্যালু জিরোই আসবে। সুতরাং ভি এখানে মাহাত্ম্য রাখবে, বাকিগুলো মাহাত্ম্য রাখবে না। তো প্রথম ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, √2 ইন্টু এ কত আমাদের 5, এ মানে ত্বরণ, ঠিক আছে, এ মানে আমাদের কি ত্বরণ। এস কত আমাদের, এস হচ্ছে আমাদের 10 মিটার, এস হচ্ছে আমাদের 10 মিটার। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে √100 মানে 10, √100 মানে 10, এত মিটার পার সেকেন্ড এসছে আমাদের ফার্স্ট এর ভেলোসিটি, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কী দেখতে পাচ্ছি, আমাদের 2 ইন্টু 5 ইন্টু এস, এস কত আমার দ্বিতীয় ক্ষেত্রে 1.6। দেখো 1.6-এর সাথে আমরা যখন 10 গুণ করবো তখন আমরা কী পেয়ে যাবো, পেয়ে যাবো আমরা 16 পাবো, রাইট, 16 পাবো। 16-এর আমাদের যদি রুট করি মানে আমরা পাচ্ছি 4, তো এখানে আমাদের কী আসছে 4 মিটার পার সেকেন্ড আসছে। এবার এটা প্রাথমিক গতিবেগ, মানে এটা প্রথম ক্ষেত্রের ভেলোসিটি, দ্বিতীয় ক্ষেত্রের ভেলোসিটি। আমাদের কী বার করতে বলছে, গড় গতিবেগ, তো দুটোর গড় করে দাও, কারণ ধ্রুবক ত্বরণ আছে, ত্বরণ ধ্রুবক, ত্বরণ যখন ধ্রুবক, যখন দুটো ক্ষেত্রে আলাদা আলাদা ত্বরণ হতো তখন আমাদের প্রবলেম হতো। দুটো ক্ষেত্রে আমরা গতিবেগ বার করে যদি 2 দিয়ে ভাগ করে দিই আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো, কারণ ত্বরণ আমাদের ধ্রুবক আছে। তাহলে একটা আমাদের 10, একটা আমাদের 4, দুটো বাই আমাদের 2, তো আমাদের অ্যান্সার আসবে আমাদের 7 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার আসবে। এইটা আমাদের কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমাদের লাস্ট স্টেপ। ক্লিয়ার হয়েছে? দেখো, এগুলো খুব ভালো ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার পরে এভাবে করতে হয়, এগুলোকে মাথায় রাখো। আর হয়তো টাইম পাবো না করানোর। আরেকটা জিনিস আমি আগের দিন একটু বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। দেখো, অঙ্ক করানোর মাঝখানেই বলছি, আমি তো কোনো রকম কোনো গ্যাপ দিচ্ছি না বা কিছু দিচ্ছি না, জাস্ট অঙ্কের পর অঙ্ক চলছে। একটা জিনিস বলি, একটু বলাটা জরুরি করে বললাম।
আগের দিন একজনের কমেন্ট পড়ছিলাম, আমি তাকে একটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে নাও তোমরা খুব ভালো করে, ঠিক আছে? ফিজিক্স এবং কেমিস্ট্রি টোটালি ফ্রি আছে, ফিজিক্স কেমিস্ট্রি 150-এর বেশি ভিডিও আছে। এই 150টা ভিডিও যদি তোমরা দেখো তাহলে আর কোনো ভিডিও তোমাদের দেখতে লাগবে না, কোনো এ চ্যানেল ও চ্যানেল ABCD কোনো চ্যানেলই তোমার দেখতে লাগবে না, ঠিক আছে? যদি এই এক চ্যানেল স্টিক থাকো আর যদি প্রত্যেকটা ভিডিও ভালো করে তোমরা ফলো করো, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পরীক্ষায় কোনো অঙ্ক তোমাদের আনকমন আসবে না। এমন অঙ্ক আসবে না যেখানে তোমাদের মনে হবে এই অঙ্ক তো কোনো দিন দেখিনি। হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভুলে যেতে পারো, কিন্তু এরম মনে হবে না যে অঙ্কটা জীবনে কোনো দিন দেখিনি। যেমন এই অঙ্কগুলো যেগুলো তোমাদের আগে আমি একটা ভিডিওতে করিয়েছিলাম, বাট আবার রিভিশন করাচ্ছি ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে। কেন করাচ্ছি? কারণ যদি এরকম অঙ্কও আসে তাও যেন তোমাদের এরকম না মনে হয় যে এগুলো তো স্যার আমি কখনো করিনি, আপনি তো করেননি কখনো, এমন যেন না হয়। চোখের দেখা দেখে গেলেও তোমরা অঙ্কগুলোকে ওখানে যদি হিট করে তোমাদের মাথায়, তাহলে কাজ করবে। দেখো, জানা জিনিসও ভুল হয় পরীক্ষার প্রেশারে, সেখানে এগুলো তো যথেষ্ট ভারী লেভেলের প্রশ্ন, ঠিক আছে? ওই জন্য বারবার প্র্যাকটিসটা জরুরি। ওই জন্য কেউ বলো না যে স্যার আপনি করাচ্ছেন না, করানো হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম থাকে অনেক সময়, যে কারণে আপলোড করা যায় না, অ্যাকাউন্টে অনেক সময় প্রবলেম থাকে। ইউটিউব ডেলি আপলোড আপডেট দেয়, যার ফলে আপডেট যখন ওরা করে তখন অনেক সময় থমকে যায় নেটওয়ার্ক ভালো তথাপি আপলোড করা যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। অনলাইন ভার্চুয়াল ক্লাস তাতে অনেক কিছু ঘটতে পারে, তবুও আমি চেষ্টা করছি প্রত্যেক ক্লাস তোমাদের ঠিক করে করানো, ঠিক আছে? চলো আমরা নেক্সট 25 জায়গায় যাবো। আচ্ছা, এটা দেখো, এটা খুব সুপার অঙ্ক। এই অঙ্কটার কথাই বলছিলাম। এখানে দেখো তোমাদের রয়েছে সমান্তরালভাবে যুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সমান্তরালভাবে যুক্ত থাকলে আমরা কম্বাইন্ড রোধ বার করার জন্য কী করবো? আমরা 1/2 প্লাস 1/3 করে দেবো। আগেরবার আমরা 2 আর 3 এক্স্যাক্টলি যোগ করছিলাম, ডিরেক্টলি যোগ করছিলাম, 2 + 3 করে 5 করে দিচ্ছিলাম। এবার তা করতে পারবো না। এখানে আমরা কী দেখতে পাচ্ছি? এলসিএম আমাদের 6 আসবে, ওপরে থাকবে 3 + 2। 3 + 2 মানে কত? 5 এর 6, ঠিক আছে? এটা গেল আমাদের উল্টো। এবার এটাকে উল্টো করে দিতে হবে। এটাকে যদি আমরা উল্টো করি আমরা কী পাচ্ছি? 6/5। 6/5 মানে কত? 1.2। এইটা হয়ে যাবে আমাদের কম্বাইন্ড রোধ। আমাদের কম্বাইন্ড রোধ কী হবে? 1.2 ওহম, ঠিক আছে? কত হবে আমাদের? 1.2 ওহম। এইটা হয়ে যাবে আমাদের কম্বাইন্ড রোধ। এটা আমাদের গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কী করব? দেখো, বলেছে এই সমন্বয়টাকে, দেখো আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, বলেছে এই সমন্বয়টাকে কী করতে বলেছে? 0.8 ওহম রোধের সঙ্গে যুক্ত করতে বলেছে। এই সমন্বয়টি এত রোধ এবং এত ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত করা হলো। আগেরবার সমান্তরালে ছিল, ওই জন্য 1/এত করেছিলাম, করে আমরা এটা বার করলাম, একে আমরা উল্টে দিলাম 5/6, একে আমরা উল্টে দিতে হয় 6/5, মানে 1.2 ওহম। এগুলো আমি তোমাদের প্রোভাইড করে সব করেইছি, ঠিক আছে? এখন আর বলো না যে কেন স্যার হয়, এটা ওখানে দেখে নিতে হবে তোমাকে। আর শ্রেণীতে সংযুক্ত করা হচ্ছে কত রোধে? 0.8, মানে 1.2 প্লাস 0.8। এবার আর আমরা 1/এত করবো না, কারণ আমাদের শ্রেণীতে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে? শ্রেণীতে যুক্ত করলে কী করা যায়? ডিরেক্টলি যোগ করা যায়। তাহলে 1.2 এতবার কেন বলছি? যাতে আর যেন ঘাবড়ানোর ব্যাপার না থাকে। তাহলে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 2 ওহম আমাদের আসছে। এইটা হয়ে যাবে আমাদের 3টে রোধকে যুক্ত করার পরে কম্বিনেশন রোধ বা কম্বাইন্ড রোধ, ঠিক আছে? এবার এটাকে কী করা হচ্ছে? একটা এত ভোল্ট ব্যাটারির সঙ্গে কী করা হচ্ছে? যুক্ত করা হচ্ছে, ঠিক আছে? তা আমি জানি আমরা V/I ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? V/I ইকুয়াল টু আমরা R পাই, ঠিক আছে? এটা আমরা পাই। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? V আমাদের কত? 12। I আমরা বার করে নেবো। আর আমাদের কত? 2। এখন I কেন বার করছি? মানে তড়িৎ প্রবাহ। I মানে তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার। কেন বার করছি? কারণ আমাদের বলেছে 3 ওহম এই রোধে বিদ্যুৎ প্রবাহ কত, মানে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ অ্যাম্পিয়ার কত। তাহলে ওভারঅল কত আমাদের যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে I ইকুয়াল টু আমাদের হচ্ছে 6। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? I ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার আমাদের কী যাচ্ছে? আমাদের তড়িৎ যাচ্ছে। মোট সার্কিটে আমাদের কত অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে? মোট সার্কিটে আমাদের তড়িৎ কিন্তু যাচ্ছে 6 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেছি, ওকে? এটা ফার্স্ট গেল। এটা 3 নম্বর। 4 নম্বর থেকে আমরা কী করবো? আমরা যেটা করবো, এই যে 2 ওহম আর 3 ওহম এর রেশিও করবো। এই রেশিও কেন করব? কারণ এই রেশিও অনুপাতে নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গেল রোধের অনুপাত। এটা গেল আমাদের কি, আমি পরিষ্কার লিখে করছি যাতে তোমাদের সুবিধা হয়, একবার অঙ্কটা দেখে নিলে মুখোমুখি করা যায়। এটা গেল রোধের অনুপাত, ঠিক আছে? কিন্তু আমরা আবার এটা জানি, রোধ কিন্তু মানে তড়িৎ প্রবাহর ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। রোধ এবং তড়িৎ প্রবাহ সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? রোধের অনুপাত এটা হবে, কিন্তু তড়িৎ প্রবাহের অনুপাত কী হবে? 3:2 হয়ে যাবে, উল্টো, এর ইনভার্স হয়ে যাবে। 2:3 রোধের অনুপাত, কিন্তু এদের এই দুটো রোধের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহের অনুপাত, ঠিক আছে? এই দুটি রোধের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেটা কিন্তু এর উল্টো হবে, কারণ রোধের অনুপাত তড়িৎ প্রবাহের অনুপাতের উল্টো হয়। কারণ রোধ আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। রোধ আর ভোল্টের মধ্যে সম্পর্ক, এই দেখো, ভোল্টও ওপরে, রোধও ওপরে, কিন্তু I দেখো নিচে। অর্থাৎ ভোল্ট আর রোধের মধ্যে সম্পর্ক সমানুপাতিক হলেও ভোল্ট এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এখান থেকেও দেখা যায়, ঠিক আছে?
তো আমরা ওভারঅল কত পাচ্ছিলাম? ওভারঅল আমরা 6 পাচ্ছিলাম, 6 অ্যাম্পিয়ার পাচ্ছিলাম। এই 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহটাকে এই অনুপাতে ভাগ হয়ে যাবে। 2 রোধ R1, এটা R1, এটা R2, রোধ 1 এবং রোধ 2, এই দুটোর মধ্যে অনুপাত আমাদের কত এসছে? 2:3। কিন্তু এদের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা 3:2 হয়ে যাবে। কম্বাইন কত হবে? 5। সেই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 অ্যাম্পিয়ারের সমান। ঠিক আছে, আমাদের কোনটা বার করতে বলেছে? আমাদের 3 ওহম, মানে এইটার রেসপেক্টে আমাদের 2 ইউনিট আছে। তো 2 ইউনিট ইকুয়াল টু কত হবে? 6/5 ইন্টু 2, মানে আমাদের কী হবে? 6 দুগুণে 12/5। 6 দুগুণে 12/5 মানে কত? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2.4। এইটা আমাদের অ্যান্সার আসবে। এত ওহম, এত অ্যাম্পিয়ার, নট ওহম, কারণ আমাদের তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, এত অ্যাম্পিয়ার তড়িৎ যাবে। এইটা আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটা আমাদের কী হবে? উত্তর হবে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলো বুঝলে কেন? আমি অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, চলো একটু হালকা কালি ইউজ করি, অঙ্কটাকে আরেকবার বোঝাই। কী হচ্ছে দেখো, এখানে বলেছে এত ওহম রোধ সমান্তরাল বর্তনীতে, মানে প্যারালাল সার্কিটিংয়ে যুক্ত হয়। দেখো আমি একটা জিনিস বলে দিই, সার্কিটিং 2 প্রকারের হয়। একটা হচ্ছে প্যারালাল সার্কিটিং ফর পি, একটা হচ্ছে সিরিজ সার্কিটিং ফর এস। প্যারালাল সার্কিটিংয়ের ক্ষেত্রে কী হয়? যত ভ্যালু থাকে সব 1/x প্লাস 1/y প্লাস 1/z এভাবে হয়। আর সিরিজ সার্কিটিংয়ে কী হয়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়। কখন? যখন আমরা এদের কম্বিনেশান রোধ ইউজ করছি। ঠিক আছে, কি বললাম? সিরিজ সার্কিটিং এবং প্যারালাল সার্কিটিং দুটো প্রকারের। সি ফর সার্কিট 2 প্রকারের হয়, প্যারালাল সার্কিটিং, সিরিজ সার্কিটিং। প্যারালাল সার্কিটিংয়ে আমরা কী করি? আমরা করি 1/x প্লাস 1/y প্লাস 1/z, যেগুলো আছে সব 1/1 হয়ে যায়। এই জন্য আমরা 2 ওহম এবং 3 ওহমকে 1/2 প্লাস 1/3 করে আমরা যোগ করেছি। করার পরে আমরা তাকে উল্টে দিয়ে অ্যাকচুয়াল রোধটা বার করেছি 1.2। এখানেও তাই হবে। কিন্তু সিরিজ সার্কিটিংয়ে থাকতো তাহলে আমরা ডিরেক্টলি যোগ করে দিতাম, যেমন পরেরটাই করেছি। 1.2 যেটা আমাদের এখানে বেরিয়েছে, তার সঙ্গে এটা দেখো আমাদের রয়েছে সিরিজ সার্কিটিংয়ে, তাই জন্য কী করে দুটো যোগ করে 2 ওহম করেছি। ঠিক আছে, এবার আমরা কেন আই বার করছি? কারণ আমাদের বিদ্যুৎ প্রবাহ বার করতে বলেছে। আমরা দেখে নেবো এই 2 ওহম যেটা কম্বিনেশান রোধ, তাতে টোটাল আমাদের তড়িৎ প্রবাহ কত হচ্ছে। V/I = R আমরা এখান থেকে আই পাচ্ছি কত? 6। অর্থাৎ টোটাল সার্কিট, মানে যা যোগ করেছো বিয়োগ করেছো সব কিছু করেও দেখতে পাচ্ছি আমরা যদি 12 ভোল্টের একটা ব্যাটারি লাগাও তাহলে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি রোধের অনুপাত হচ্ছে 2:3, কারণ 2 আর 3 আছে। কিন্তু রোধের অনুপাতে উল্টো হয় তড়িৎ প্রবাহের অনুপাত। এদের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার অনুপাত এদের উল্টো হবে। কেন উল্টো হবে? কারণ রোধ আর তড়িৎ প্রবাহের যে রেশিও হয় বা ভ্যালু হয় সেটা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তো 3:2, মানে 3 ওহম রোধের মধ্যে দিয়ে 2 ইউনিট তড়িৎ প্রবাহিত হবে। এখন টোটাল রোধ আমাদের কত? 3 + 2 মানে 5। 5 ইউনিটের ভ্যালু 6 যদি হয়, তাই 2 ইউনিটের ভ্যালু কত হবে? এইটা হবে। ঠিক আছে, 6 দুগুণে 12/5 মানে 2.4 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। 27 দাগ দেখো কি বলছে। 3টি রোধ আছে, যেটা হচ্ছে তোমাদের 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম, এবং এটা সমান্তরাল শ্রেণীবর্তনীতে যুক্ত আছে। তো বেসিক্যালি আমরা কি করব? এদের কম্বিনেশান রোধ বার করার জন্য 1/10 প্লাস 1/20 প্লাস 1/30 আমরা করব। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিচে আমাদের এলসিএম থাকবে 60, উপরে আমাদের 6 প্লাস 3 প্লাস 2 আসবে। তার মানে আমাদের কী আসছে এখান থেকে? 60 যদি হয় তাহলে 3 আর 2 5 আর 6 হচ্ছে 11। অর্থাৎ আমাদের যে কম্বাইন্ড রোধ হবে সেটা এর উল্টো হবে। তাহলে এর উল্টো হলে আমাদের কী হয়ে যাবে? 60/11 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কম্বিনেশান রোধ। এবার কি বলছে? ওই রোধটাকে কি করা হয়েছে? একটা 15 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে। আমরা একটু আগেই জানি V/I = আমরা R। ঠিক আছে, এটা আমাদের সংযুক্ত রোধ, এটাই হচ্ছে আমাদের R। ঠিক আছে, তাহলে আমাদের ভোল্ট কত দেওয়া আছে? 15 ভোল্ট। আই আমাদের বার করতে হবে, আই মানেই বিদ্যুৎ প্রবাহ। রোধ কত দেওয়া আছে আমাদের? 60/11। ঠিক আছে, এমন দেওয়া আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কাটছে, মানে 4। অর্থাৎ এটা উল্টে যাবে, মানে 11/4 হবে আমাদের। এত অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে? আই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ 11/4 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, দুটো স্টেপে অঙ্কটাকে করলে কিন্তু হয়ে যাবে। স্পিডে অঙ্ক করা শিখতে হবে, যাতে তোমাদের ক্যালকুলেশনটাকে অবশ্যই অ্যাকুরেট রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কের যে টাইম সেটা অনেক কমে যাবে। চলো নেক্সট আমরা 28 দাগে যাব। দেখো এই অঙ্কটা সেই আগের অঙ্কের মতো। ঠিক আছে, এখানে কি বলেছে? x = 0 মিটার স্থির অবস্থা থেকে শুরু করে x অক্ষ বরাবর 3 মিটার/সেকেন্ড স্থির ত্বরণে চলছে, এবং এক্সের ভ্যালু বলেছে তোমাদের 13.5 মিটার থেকে এক্সের ভ্যালু বলেছে 54। তাহলে যাত্রার সময় গড় গতিবেগ কী হবে? ঠিক আছে, আমরা সেম একই কাজ করব।
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করবো, কিন্তু দুবার অ্যাপ্লাই করতে হবে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, ঠিক আছে। ওকে, প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউ তো আমাদের 0, প্রথম ক্ষেত্রে ইউ আমাদের 0, কারণ আমাদের কোনো স্টার্টিং স্পিড দেওয়া নেই, কোনো প্রাথমিক গতিবেগ দেওয়া নেই। তাহলে এখানে বেসিক্যালি ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, √2 ইন্টু এ ইন্টু এস হবে। এখানেও আমাদের ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, যেই স্কোয়ার উঠে যাবে ওদিকে আমাদের রুট পড়বে, 2 ইন্টু এ ইন্টু এস আমাদের হবে, কারেক্ট। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে √এর মধ্যে কী কী থাকছে দেখো, 2 ইন্টু এ কত আমাদের, এ মানে ত্বরণ, সেটা আমাদের বলেছে 3, এস কত আমাদের বলেছে 13.5, ঠিক আছে, এ আমাদের বলেছে। এদিকে আমাদের কি আসছে, আমরা দেখতে পাচ্ছি √2 ইন্টু 3 তো হবে, ইন্টু এখানে আমাদের কি বলেছে, এখানে আমরা বলেছে 54, এ আমাদের বলেছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 2 6, ঠিক আছে, 5 6 30 0, হাতে গেলো 3, আর 13 ইন্টু 6, 6 13 তোমাদের 78, 678, ঠিক আছে, 78 প্লাস 3 মানে তোমাদের 81 এর রুট হচ্ছে, ঠিক আছে। 78 প্লাস 3 81, ঠিক করলাম তো? হ্যাঁ ঠিকই তো আছে, 3 2 6 30 3 78, আর হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তোমাদের এখানে দেখো 6 হচ্ছে, তাহলে 4 ছক 24 4, হাতাগুলো 2, 5 ছক 30, আর 2 হচ্ছে তোমাদের 2, এই হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 81 মানে এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা এখানে তো পয়েন্ট আছে, একটা শূন্য কেটে বেরিয়ে যাবে, ওই জন্য আমি ভাবছি এখানে রুটটা রয়েছে তো এক্সাক্ট ভ্যালু আসা উচিত, তো এটা মতো আমাদের 9 চলে আসছে, এটা আমাদের 18 চলে আসছে। এবার এখানে তোমাদের কি বলেছে, যাত্রার গতিবেগ, গড় গতিবেগ কত, তাহলে এদিকে আমাদের 9, এদিকে আমাদের 18, দুটোকে যোগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। গড় গতিবেগ জিজ্ঞেস করেছে। এখন দেখো উপরে এটা কেন আমরা করতে পারছি, এটাও একটা কারণ আছে, কারণ স্থির ত্বরণ বলেছে, ত্বরণ দুটো ক্ষেত্রে আলাদা হলে কিন্তু অন্যরকম হবে। তাহলে 18 প্লাস 9 মানে 27/2 করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 26 হলে 13 হতো, আর 27 আছে তাহলে 13.5, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এটা আর এককটা লিখে দিই, এত মিটার পার সেকেন্ড, কারণ সব দেখো আমাদের মিটার আর সেকেন্ডে অ্যান্সার দেওয়া আছে, ওই ত্বরণের দিকে তাকাও, মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটা যাবো। এটা ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যেহেতু খুব পড়ছে, এই ধরনের প্রশ্ন এইভাবে করতে হয়, যখন এক্সিস বলা থাকবে তখন আমরা এইভাবে এটাকে করবো, ঠিক আছে। চলো নেক্সট আমরা 29 জায়গায় যাবো। দেখো এটাও ভালো প্রশ্ন, সেই আগের প্রশ্নের মতনই, তবে আর প্র্যাকটিস হয়ে যাবে, নিজেরা ট্রাই করো একবার, তারপর আমার সলিউশনটা দেখো, ঠিক আছে। আমি সলিউশন করতে স্টার্ট করছি, তোমরা নিজেরা পজ করে দাও ভিডিওটা, নিজেরা সলিউশনটাকে আগে চেষ্টা করো, তারপর আমার ভিডিও দেখো। বলেছে দুটো রোধ আছে, একটা হচ্ছে তোমাদের 15 ওহম আছে, একটা তোমাদের 5 ওহম আছে, তাহলে এদের কম্বিনেশন রোধ কী হবে। কেন 1/, করছি কারণ দেখো সমান্তরাল বর্তনী বলা আছে, শ্রেণী বর্তনী বললে ডিরেক্টলি যোগ করা যেত। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 15 হচ্ছে, তো এটা 1, এটা আমাদের 3 হচ্ছে, মানে এটা 4/15 হচ্ছে। 4/15কে যদি উল্টো করে দাও তাহলে 15/4 হবে। 15/4 মানে কত, এখানে 3.75 ওহম, এইটা হচ্ছে আমার কম্বিনেশান রোধ হবে। এখানে অপশান ছিল, জাস্ট তুলে দিয়েছি। এবার 3.75 ওহম প্লাস ওখানে দেখো বলেছে 0.25 ওহম ওখানে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কম্বাইন রোধ কত হবে, 4 ওহম হয়ে যাবে আমার, ঠিক আছে। কম্বাইন রোধ আমার 4 ওহম হয়ে যাবে। এবার বলছে যে আমাকে একটা 48 ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে, তাহলে সূত্র লিখে দেবো, V/I = R, অনেকবার করেছি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ভি আমাদের কত 48, ঠিক আছে, আই আমাদের বার করতে হবে, রোধ আমাদের কম্বাইন কত 4। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি 4 × 48, তো এখান থেকে আমি আইয়ের যে ভ্যালু পাচ্ছি সেটা আমার কত হচ্ছে 12 অ্যাম্পিয়ার। এবারে স্পিডে করছি কত তাড়াতাড়ি হচ্ছে, আগেবার বুঝি করছিলাম, ঠিক আছে, 12 অ্যাম্পিয়ার। এবার কি বলছে, এবার বলছে যে এই 12 অ্যাম্পিয়ার টোটাল আমার, তাহলে এখানে কত টোটাল সার্কিটের মধ্যে দিয়ে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে। V/I = R কেন করছি, আই বার করতে হবে, কারণ তোমাকে বিদ্যুৎ প্রবাহ যে টোটাল যে সার্কিটে, ভালো করে বুঝবে। এ দেখো আমি একটা কথা বলি, এখানে একটা সার্কিট আছে, এখানে আরেকটা সার্কিট আছে, টোটাল সার্কিটে রোধ কত যাচ্ছে, 12 অ্যাম্পিয়ার রোধ প্রবাহিত হচ্ছে, সোজা কথা বলতে, ঠিক আছে। তোমাকে বার করতে বলেছি, এটা আমাদের 15
ওহমের একটা সার্কিট, এটা আমাদের 5 ওহমের একটা সার্কিট। তোমাকে বার করতে বলেছে এই 5 ওহমটা দিয়ে কতটা যাচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমাদের অঙ্কটা, সোজা কথা বলতে এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখানে আমরা কী করব, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে 15 আর 5-এর রেশিও নেবো, কারণ একটু আগে আমি বলেছি এটা আমাদের R1, এটা আমাদের R2, R1 R2 রেশিও নিতে হয় যখন আমাদের শ্রেণী বর্তনী না থেকে সমান্তরাল বর্তনী থাকবে, মানে 3:1। এর উল্টো হয়ে যাবে আমাদের অ্যাম্পিয়ারের রেশিও, অর্থাৎ 1:3। টোটাল কম্বাইন্ড কত আমাদের 4 ইউনিটের ভ্যালু কত আমাদের 12, ঠিক আছে। 4 ইউনিটের ভ্যালু কত আমাদের, জাস্ট মিনিট, ইয়েস, 4 ইউনিটের ভ্যালু কত আমাদের 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমাদের 3। আমাদের কী বার করতে বলেছে 5 ওহম, 5 ওহম মানে এইটা মানে এইটা মানে আমাদের এইটা মানে 3 ইউনিটের ভ্যালু কত হবে 9, অর্থাৎ 9 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। যারা বুঝতে পারোনি তার জন্য আরেকবার আমি জানি অবুঝ বালক অনেকেই আছো, চলো দেখো কি বলছে। আমরা দেখলাম এখানে সমান্তরাল বর্তনী রয়েছে, ভালো করে বুঝবে। তাহলে আমাদের 1/15 1/5 করতে হবে, অর্থাৎ 4/5 আসবে, উল্টে দিলে 15/4 মানে 3.75। এত হচ্ছে আমাদের, এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি এই দুটোকে, কিন্তু এর সঙ্গে বলেছে এটাকে যোগ করতে, তাহলে 3.75 প্লাস এত, তার মানে 4 ওহম আমাদের টোটাল। আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল রোধ, এটা আমাদের কী বেরোচ্ছে, এটা আমাদের বেরোচ্ছে টোটাল রোধ, ভালো করে বুঝবে, এটা আমাদের কী বেরোচ্ছে টোটাল রোধ, ক্লিয়ার হচ্ছে। এবার বলছে V/I প্লাস আর করো, ইকুয়াল টু আর করো। কেন? কারণ আমরা এই টোটাল রোধ দিয়ে, টোটাল সার্কিটের রোধ কত হলো 4 ওহম, এই টোটাল রোধ দিয়ে টোটাল মানে যে তড়িৎ প্রবাহ সেটা কতটা সেটা আমরা বার করবো, সেটা কত হচ্ছে আমাদের 12 অ্যাম্পিয়ার। এই ফর্মুলা অনুযায়ী এই 12 অ্যাম্পিয়ারটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, একটা 15 ওহমের মধ্যে দিয়ে যাবে, একটা 5 ওহমের মধ্যে দিয়ে যাবে। এরকম করতে হতো না যদি সমান্তরাল বর্তনী না থেকে শ্রেণী বর্তনী থাকতো, তাহলে ডিরেক্টলি আমরা বলতে পারতাম যে সব কটার মধ্য দিয়েই 12 অ্যাম্পিয়ারই যাবে। কিন্তু যেহেতু সমান্তরাল বর্তনী আছে, আমাদের কী করতে হবে, R1:R2 মানে 3:1 এই অনুপাতে ভাগ হয় না, এটা রোধের রেশিও, রোধের উল্টো হয় তড়িৎ প্রবাহের রেশিও 1:3 মানে 4 ইউনিট, টোটাল 1 + 3 4 ইউনিটের ভ্যালু যদি 12 হয়, 1 ইউনিটের ভ্যালু 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 9, দ্যাট ইজ ওয়াই 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 3 কেন নিলাম না, কেন এই 1 নিলাম না, 3 কেন নিলাম, কারণ 15 মানে 3, 5 মানে 1, এই 3 থেকে এই 1 এসছে, এই 1 থেকে এই 3 এসছে, মানে 5 থেকে 3 এসছে, এই 3 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। তো 9 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। যেমনটা তোমাদের বললাম যে 100 কোশ্চেন্স দেওয়ার ইচ্ছা ছিল একসাথে, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, আপলোডের সমস্যা হচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেমের কোনো প্রবলেম নেই, বাট ইউটিউবের থেকে জানি না, ঠিক আছে। তো চলো কী বলছে, তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য কত তাপ 50 গ্রাম অ্যালুমিনিয়াম ব্লকের মধ্যে দিয়ে স্থানান্তরিত করা উচিত। যেহেতু আপেক্ষিক তাপ বলেছে আমাদের 800 এত তোমাদের বলেছে, ঠিক আছে। কি করব, সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, M × S × T। প্রথমে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, M × অ্যাকচুয়ালি এটা ডেল্টা টি, নট টি, এটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে, এটা ডেল্টা টি হয় অ্যাকচুয়ালি, ওকে। এই ডেল্টা কথার মানে হচ্ছে চেঞ্জ ইন, ঠিক আছে। মাস এটা মানে হচ্ছে ভর, ঠিক আছে, আরেকবার লিখে দিই, এটা মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আ বলে লিখলাম, আর এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, তাপ, ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন, তাপ নয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন। এটা এখানে মাস কত বলেছে, মাস আমাদের বলেছে 50 গ্রাম, গ্রামটাকে আমাদের কেইতে পরিণত করতে হয়, ঠিক আছে, ইন্টু এস কত বলেছে, এস আমাদের আপেক্ষিক তাপ বলেছে আমাদের 800। চেঞ্জ ইন টেম্পারেচার, আগের বার দুটো টেম্পারেচার দেওয়া ছিল, দুটোর মধ্যে বিয়োগ করতে হচ্ছিল, এবারে সেই বিয়োগফলটা এখানে গিভেন আছে 20, ঠিক আছে, 20, এতটাই বাড়াতে হচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা কাটছে, কেটে আমাদের এটা 20 দিচ্ছে, ঠিক আছে, এই 20 আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে 800 জুল। তাপ এক প্রকারের শক্তি, তো জুল আমাদের অ্যান্সার হবে। দেখো আইদার এই অ্যান্সারটা জুলে থাকে অথবা ইউনিটে থাকে, ইউনিট বলে শব্দটা লেখা থাকে, তো যাই হোক না কেন অ্যান্সার আমাদের ওইটাতেই আসবে। তো 800 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 30টা কোশ্চেন্স আমাদের আজকে ছিল। প্রথম থেকে যে কটা কোশ্চেন্স করলাম, দেখো প্রথমে একটু ইজি কোশ্চেন্স ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা টাফ নিয়ে এসেছি। এরকম ধরনের প্রশ্ন আমি আরও নেক্সট দিন আনবো, যাতে এরকম ধরনের প্রশ্ন পড়লে তোমাদের একদম যাতে প্র্যাকটিস হয়ে যায়, কারণ এগুলো একটু কম করিয়েছি আমি। আর নেক্সট দিন আমি লেন্সের থেকে প্রশ্ন রাখবো, লেন্সের থেকে এখনও কোনো প্রশ্ন তুলিনি, আমি রাখবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। PDFটা হয়তো একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে দেওয়া হতে পারে। ওকে, থ্যাংক ইউ।